কই পোলাপান, আসসালামু আলাইকুম। দাদা সবাইকে, আশা করছি সকলেই ভালো আছো। তোমরা একটু আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, জানাও একটু। একটু চিলমিল করতেছিলাম কক্সবাজারে, তো তোমাদের টানে আসতে হইলে আজকে ঢাকায়। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তোমাদের টানে এসে গেছি। সো অবস্থা। তোমাদের আজকে ক্লাস, কালকে ক্লাস, কালকে মনে হয় তোমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, সো সকলে আগামীকালকে চলে আসবে সঠিক সময়ে। লাস্ট ক্লাস, আমরা বইয়ের বাইরে থেকে কিছু জিনিস দেখবো। কারণ তোমরা যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বইয়ের বাইরে থেকে প্রশ্ন করছে। ইভেন 26-এ যে সিলেবাস যৌবনের গান, সেই যৌবনের গান থেকে কিন্তু শর্ট সিলেবাসে তুলে দিয়েছে। কাজেই পড়তে হবে কি, ফুল সিলেবাস মিলাও। হ্যাঁ, শর্ট সিলেবাস ফুল সিলেবাস দুইটা মিলেই কিন্তু পড়তে হবে। কারণ শুধু শর্ট সিলেবাস পড়বা, তারপর পরীক্ষায় যে ভালো করার প্রত্যাশা রাখবা, তাহলে কিন্তু সমস্যা। বোথ শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা নিয়েই পড়তে হবে। হ্যাঁ, তাহলে এভরিথিং ইজ অল রাইট। যদি অল রাইট হয় তাহলে চলো আমরা শুরু করে দিই। তাহলে আগামীকালকে আমাদের লাস্ট ক্লাস, সো আগামীকাল থেকেই আমাদের সর্বশেষ ক্লাসটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে চলো আর কথা না বাড়ে শুরু করে দিই। যারা যারা সালাম দিচ্ছে সকলকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বইয়ের বাইরেও প্রশ্ন করছে আমি জানি। এবং ইভেন এই যে যেটা প্রশ্ন করছে বইয়ের বাইরে থেকে, সেটা কিন্তু আমি অলরেডি পড়াইছি। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার একদমই দরকার নাই। নো চিন্তা, অনলি ডিউ ফুর্তি। তাহলে চলো, এসলাম মাহিম। আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা তো বুঝছোই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কী জিনিস। এখানে চান্স পাইতে গেলে তোমাকে কি করতে হবে, বুঝছো? অনুধাবনে ফুল প্রশ্ন আসবেই। আমি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন থেকে সব কমন ইনশাল্লাহ তোমাদেরকেও দিয়ে দিব। তাহলে বেশি কথা না বাড়ায় শুরু করে দিই। প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। দেখো, প্রথমে আছে কি শব্দ সম্ভার। শব্দ সম্ভার আগে আমরা একটু তোমার প্রাথমিক আলোচনা করে নেই যে উৎস অনুসারে কয় প্রকার, গঠন বিবেচনা কয় প্রকার, অর্থ বিবেচনায় কয় প্রকার, পদ বিবেচনায় কয় প্রকার। আমি সবসময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে বলি, সেটা কি, সেটা হচ্ছে এই যে গদু অতি উপরে, এই শর্টকাটটা মনে রাখবা। কি মনে রাখবা? গদু অতি উপরে। তো গ থেকে কি, গ থেকে হচ্ছে গঠন, গ থেকে কি গঠন, দু থেকে হচ্ছে দুই, অ থেকে হচ্ছে অর্থ, অ থেকে কি, অ থেকে হচ্ছে অর্থ, তি থেকে কি, তি থেকে হচ্ছে তিন, উ থেকে কি, উ থেকে হচ্ছে উচ্চ, প থেকে পাঁচ, আর এই যে র, র থেকে কি, র থেকে হচ্ছে চার, র থেকে কি, র থেকে চার। তার মানে উৎস অনুযায়ী প্রথমে কয় প্রকার ছিল? 5 প্রকার। পরে এটা কয় প্রকার হয়ে গেছে? পরে 4 প্রকার হয়ে গেছে। তার মানে গদু অতি উপরে, অর্থাৎ গঠনগতভাবে 2 প্রকার, অর্থগতভাবে 3 প্রকার, উৎসগতভাবে কয় প্রকার? 5 প্রকার, বা পরবর্তীতে আমরা বলি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার। তো 4 প্রকার যদি হয়, তাহলে চলো আমরা একটু দেখি সেই 4 প্রকার কি কি। প্রথমে উচ্চ বিবেচনায়, উচ্চ বিবেচনায় কয়টা ভাগ আসবে? 2টা ভাগ। প্রথমে কি বলছি? প। এই পটা কি? এটা হচ্ছে নতুন বই অনুসারে। তাহলে দেখো নতুন বই অনুসারে কি আছে। প্রথমে হচ্ছে তৎসম শব্দ। কোন শব্দ? তৎসম শব্দ। তারপরে কি আছে? তারপরে আছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম। অর্ধ তৎসম। তৎসম প্রথমে, অর্ধ তৎসম দ্বিতীয়তে,
তৎসম অর্থ তৎসম, তারপর হচ্ছে তদ্ভব, তদ্ভব, তারপর কি দেশি, তারপর কি, তারপর হচ্ছে বিদেশি। এই 5 প্রকার কি, এই 5 প্রকার তোমার হচ্ছে উৎস বিবেচনা। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে পুরাতন বই অনুসারে। কোন বই? পুরাতন বই। আমি কেন তোমাদের নতুন পুরাতন পড়তে বলি সেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে আন্দাজ করতে পারবা যে আসলে প্রশ্নটা নতুন বই থেকে দিছে নাকি পুরাতন বই থেকে দিছে। বুঝছো? নতুন বই থেকে দিছে নাকি পুরাতন বই থেকে? নতুন বই থেকে, পুরাতন বই থেকে। এরপরে দেখো নতুন বই কি বলছে, নতুন বই কি বলছে। তোমরা যারা শুধু কম পড়তে চাও তাদের জন্য আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মাস্ট দেখতে হবে। প্রথমে তৎসম আছে, কোনো সমস্যা নেই। নতুন বইয়ে তারা অর্থ তৎসমকে রাখে নাই, তারা ডিরেক্ট তদ্ভবকে ঢুকাই দিছে। তারপর তারা দেশিকেও ঢুকাইছে, দেশি, এবং অ্যাটলিস্ট তারা বিদেশিকেও ঢুকাইছে অ্যাট লাস্ট। হ্যাঁ, তো এই যে 4 প্রকার, এই 4 প্রকার কি, এটা হচ্ছে নতুন বই। আর এই 5 প্রকার, এই 5 প্রকার কি, এটা হচ্ছে পুরাতন বই। তাহলে উৎস অনুযায়ী কয় প্রকার? উৎস অনুযায়ী হচ্ছে উপরে থেকে, উৎস অনুযায়ী প্রথমে 5 এবং পরে কত ছিল? পরে ছিল 4 প্রকার। তাহলে গদ্য অতি উপরে, গঠনগতভাবে 2, অর্থগতভাবে 3, এবং উপরের উ থেকে উৎস 5 আর 4। কত? 5 আর 4, 5 আর 4, 5 আর 4। ঠিক আছে, 5 আর 4। তাহলে গঠন বিবেচনা কত? গদু গঠন 2। কি কি? প্রথমটাকে আমরা বলতে মৌলিক শব্দ, মৌলিক শব্দ। আর 2 নাম্বারটাকে কি বলি? 2 নাম্বারটাকে বলি হচ্ছে সাধিত শব্দ, সাধিত, সাধিত শব্দ। অতি, ও থেকে কি? অর্থ, তি থেকে 3। তাহলে অর্থ বিবেচনা করবো 3 প্রকার। কি কি? একটার নাম হচ্ছে রুরো, একটার নাম হচ্ছে রুরো বা রুড়ি শব্দ। 2 নাম্বারটা হচ্ছে যোগ রুরো শব্দ, যোগ রুরো শব্দ। আর তারপরে আছে হচ্ছে আমার যৌগিক শব্দ। তাহলে এই হচ্ছে তোমার গদু অতি উপরে। এখন বাকি থাকলো কি? পদ বিবেচনায়। পদ বিবেচনায় যদি নতুন পুরাতন হিসাব করি তাহলে এখানে 2টা খেলা আসবে। হ্যাঁ, পদ বিবেচনায় নতুন পুরাতন হিসাব করলে 2টা অংশ আসবে, 2টা অংশ। পুরাতন বইয়েরই আসবে হচ্ছে তোমার 2টা অংশ, নতুন বইয়ের আবার আসবে হচ্ছে একটা অংশ। তাহলে মোটে এখানে 3টা ভাগ হবে। প্রথমে আমি পুরাতনটাকে যদি দেখাইতে চাই, পুরাতন, পুরাতন বই অনুসারে, তাহলে পুরাতন বই অনুসারে প্রথমে তো ভাগ করা হচ্ছিল অব্যয় পদ, আর দ্বিতীয়ত ভাগ করা ছিল সব্যয় পদ। এই 2টা পদ। তো এই সব্যয় পদ ছিল আবার 4 প্রকার। কাজে অব্যয় আর সব্যয় মিলে ছিল তোমার হচ্ছে 5 প্রকার। কি কি? অব্যয়, সব্যয়ের মধ্যে ছিল বিশেষ্য, সব্যয়ের মধ্যে ছিল বিশেষণ, সব্যয়ের মধ্যে ছিল সর্বনাম, সব্যয়ের মধ্যে ছিল ক্রিয়া। এটা কোন বই অনুসারে? এটা হচ্ছে পুরাতন বই অনুসারে। ঠিক আছে, এটা হচ্ছে পুরাতন বই অনুসারে। তাহলে নতুন বই অনুসারে কি ছিল? নতুন বই অনুসারে ছিল প্রথমেই ছিল হচ্ছে বিশেষ্য, মানে আছে, এটা নতুন বই, বিশেষ্য 2, তারপর আছে বিশেষণ 3, আছে সর্বনাম 4 নম্বরে ক্রিয়া, 5 ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ 6 নম্বরে হচ্ছে তোমার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া, ক্রিয়া বিশেষণ অনুসর্গ, সাথে আছে আবেগ, 8 কি? 8 হচ্ছে যোজক। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে নতুন বই অনুসারে। কোন বই? নতুন বই। কোন বই? নতুন বই। তাহলে এই হচ্ছে তোমার ফরম্যাট। সো আমরা প্রথমে দেখছি গদু অতি উপরে, গ থেকে গঠন, গঠন প্রকার 2 প্রকার, অতি থেকে অর্থ, অর্থ কয়টা? 3টা, উপরে উ থেকে উৎস, উৎস কয়টা? প্রথমে ছিল 5টা, পরে ছিল 4টা। তো আমরা এখন দেখি উৎস বিবেচনা কি, তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এটা হচ্ছে পুরাতন বইয়ে। নতুন বইয়ে কি করছে? অর্থ তৎসমটাকে বাদ দিছে, বাদ দিয়ে এই যে 4টা, সেই 4টাকে রাখছে। গঠন বিবেচনা কয় প্রকার? গঠন বিবেচনা হচ্ছে 2 প্রকার। একটাকে আমরা বলছি মৌলিক শব্দ, আর একটা কি বলছি? সাধিত শব্দ। অর্থ বিবেচনায় অ্যাজ ওয়েল এস এখানে আমরা দেখছি 3 প্রকার: রূঢ় শব্দ, রূঢ়ি শব্দ, যোগ রূঢ় শব্দ, যৌগিক শব্দ। আর যদি পদ বিবেচনা করি তাহলে পুরাতন বই অনুসরণ করলে আমার 2টা আসবে, অব্যয় সব্যয়। আর সব্যয়ের আবার কয়টা আছে? সব্যয় হচ্ছে এই যে এই 4টা আছে, এই 4টা মিলে কি হয়? এই 4টা মিলে সব্যয়। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তো
তো সব্যয়ের এই বিশেষ্য বিশেষ সব্যয়টাকে আবার এখানে নিয়ে গেছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া লিখছে। তো অব্যয়টাকে আবার ভাগ করে দিচ্ছে কয়টাই, অব্যয়টাকে ভাগ করে দিচ্ছে এই 4টাই, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ, যোজক। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার শব্দের ইন ডিটেলস পড়াশোনা, শব্দের ইন ডিটেলস পড়াশোনা, শব্দের ইন ডিটেলস পড়াশোনা। শব্দের ইন ডিটেলস পড়াশোনা। তোমাদের পরীক্ষায় তোমরা আজব আজব প্রশ্ন করো যে ভাইয়া কত প্রকার দিব, কি কি দেবো। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এই যে যেগুলো কনফিউজ জিনিস সেগুলো নিয়ে কখনো তোমার প্রকার জানতে চায় না। যদি জানতে চাই তাহলে নতুন বইটাকে ফলো করবা। হ্যাঁ, যদি জানতে চাই নতুন বইটাকে ফলো করবা। আর আমরা সবগুলোই পড়ি কেন? কারণ হচ্ছে আমাদের ইয়ার জন্য, কিসের জন্য? আমাদের যাতে উদাহরণগুলো আসলে আমরা যাতে ওইটা থেকেও দিলে পারি, নতুনটা দিলেও পারি। ঠিক আছে, বাট এই যে কয় প্রকার কি কি, হ্যাঁ এই টাইপ প্রশ্ন তোমাদের আসলে আসে না, বা এই টাইপ প্রশ্ন আসলে তোমাদের হয়ও না। ঠিক আছে, এই টাইপ প্রশ্ন তোমাদের আসেও না, এই টাইপ প্রশ্ন তোমাদের হয়ও না। কাজেই নতুন বই থেকে তোমরা আনসারগুলো করবো। ঠিক আছে, সবাই লেখো, গদি অতি উপরে লেখো, গদি অতি উপরে লেখো, এটা লেখো, গদি অতি উপরে লেখো, গদি অতি উপরে, তারপরে কোনটার কি ভাগ সেইগুলো একটু কমেন্টে লেখো, তাহলে তোমাদের পড়াশোনা হবে। তোমরা কমেন্ট কেন আজে বাজে কমেন্ট করো আমি জানি না, বাট কমেন্টে সবসময় যেগুলো ক্লাসে পড়াই সেগুলো রিক্যাপ করার চেষ্টা করবা। মনে রাখবা, এই সময় যে অন্য একটা কমেন্ট করতেছো হাসির কমেন্ট, তুমি হয়তো সাময়িক মজা পাচ্ছ, বাট ইন দ্য লং রান তুমি কিন্তু এটা একটা কুফল ভোগ করবা। সো কমেন্টটা করা হয় তোমার কোনো ডাউট যদি থাকে সেই ডাউটটা সলভ করার জন্য। দ্বিতীয়ত সেটা হচ্ছে তোমার কোন কোন জিনিস ক্লাসে পড়ানো হচ্ছে সেই জিনিসগুলোকে কমেন্টে লেখা। এতে করে তুমি যখন একবার লিখবা সেটা তোমার মস্তিষ্কে গেঁথে যাবে। হ্যাঁ, আর তোমরা যারা কমেন্টে উল্টাপাল্টা করো, তুমি কেন ক্লাস করো নাই, খোঁজ নাও, এগুলো করার দরকার নেই। তুমি ক্লাসে জাস্ট মেনশন দিবা, সে ক্লাস করুক না করুক এতে তো তোমার কোনো যায় আসে না। সে ক্লাস করলেও তোমার ক্ষতিও নাই, সে ক্লাস করলে তোমার লাভও নাই, বাট তুমি তাকে নোটিফিকেশন দিয়ে বা হচ্ছে তাকে মেনশন করে ক্লাসটা শুরু করে দিতে হবে। এক্সট্রা জিনিস যদি ক্লাসে করো তাহলে এটাতে কি হবে, তোমাদের সমস্যা হবে, তোমরাই পিছিয়ে যাবে। সমস্যা তো আমার না। ঠিক আছে, তোমরা ক্লাস করতে পারো। ওকে, এরপর দেখো মৌলিক শব্দ। মৌলিক শব্দ বলতে আমরা সেই শব্দগুলোকে বলছি যে সমস্ত শব্দকে, যেসব শব্দকে ভাঙা যায় না কিংবা বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। ঠিক আছে, ভাঙা যায় না বলতে কি বুঝিস? ভাঙা যায় না বলতে কি বুঝিস? কোন উপায়ে ভাঙা যাবে? ভাঙা যায় না বলতে কোন উপায়ে ভাঙা যায় না বলো? ভাঙা যায় না বলতে কিভাবে ভাঙা যায় না? কয়েকভাবে ভাঙা যাইতে না পারে। প্রথমত, তুমি প্রকৃতি প্রত্যয়গতভাবে ভাঙতে পারবে না, প্রকৃতি প্রত্যয়গতভাবে ভাঙতে পারবে না, সমাজগতভাবে ভাঙতে পারবে না। তারপরে যেই শব্দটাকে ভাঙছো সেটা সন্ধি করতে পারবে না, সন্ধিগত ভাঙতে পারবে না। তাহলে প্রকৃতিগত, সমাজগত, সন্ধিগত। এরপরে কি? এরপরে হচ্ছে তোমার আর যে ওয়ে, মানে যে কোনো উপায়ে সেটাকে ভাঙতে পারবে না, যে কোনো উপায়ে ভাঙতে পারবে না, বা বিশ্লেষণ করতে পারবে না, যেসব শব্দকে কোনোভাবে ভাঙা যায় না। যেমন তোমাকে আমি একটা শব্দ দেখাই, এই যে গুণী। হ্যাঁ, গুণী, এই গুণীকে কিন্তু ভাঙা যায় কি? গুণ যোগ ইন। তারপরে আমরা যদি বলি যে চৌরাস্তা, এটা কিন্তু সমাজগতভাবে বিশ্লেষণ করে দেয়, চার রাস্তার সমাহার বা চৌরাস্তার সমাহার। আবার যদি তোমাকে বলি বিদ্যালয়, কি বলছি? বিদ্যালয়, বিদ্যালয় কেউ ভাঙা যায় কি? বিদ্যা যোগ আলয়,
বিদ্যা যোগাবে। আবার অন্যান্য যে কোনো উপায়েই তুমি কি এগুলাকে ভাঙতে পারতেছো, কিন্তু এই যে মৌলিক শব্দ আছে সেই শব্দকে তুমি কোনোভাবে ভাঙতে পারবে না। যেমন তোমাকে যদি বলি গোলাপ, গোলাপ, তো গোলাপকে তুমি ভাঙাও তাহলে কি আসবে? গোল যোগাপ, গোল যোগাপ, এটা আসবে। এটা কি মৌলিক শব্দ? গোল মানে কি? গোল মানে হচ্ছে সার্কেল, একটা রাউন্ড। আপ মানে কি? আপ মানে ওই যে 7 আপ, এমন যেটা তুমি খাও। আপ মানে কি? বড়। বা কালো, হ্যাঁ কালো, কালোকে তুমি যদি বিশ্লেষণ করতে চাও, কা যোগ লো, কা মানে কি? কাক যে কাক কাক করে সেটা। লো মানে কি? সো এগুলাকে তুমি কোনোভাবেই বিশ্লেষণ করতে পারবা না। সো যেই শব্দগুলোকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে মৌলিক শব্দ। যেমন চাঁদ, চাঁদ, হাত, তারপর হচ্ছে গোলাপ, হ্যাঁ, ফুল, এই শব্দগুলোকে কি বলে? এগুলো হচ্ছে মৌলিক শব্দ। যে সমস্ত শব্দকে কোনোভাবেই আমরা ভাঙতে পারি না বা বিশ্লেষণ করতে পারি না, সেটা হইতে পারে প্রকৃতিগতভাবে কিংবা প্রত্যয়জনিত, হ্যাঁ প্রত্যয়জনিত, কিংবা হচ্ছে তোমার উপসর্গজনিত, প্রত্যয়জনিত, আবার উপসর্গজনিত, 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 পদজনিত, হ্যাঁ পদজনিত। যেমন পদ কি? যার সাথে আমরা বিভক্তি যোগ করি। যেমন বাংলাদেশের, বাংলাদেশের, তো বাংলাদেশের এই পদটাকে আমরা ভাঙতে পারবো। কীভাবে ভাঙতে পারবো? এখানে হচ্ছে বাংলাদেশ আছে, বাংলাদেশ, তো বাংলাদেশের সাথে আবার কি আমার একটা বিভক্তি যুক্ত হয়েছে এর, তো এটাকে কিন্তু ভাঙানো যাচ্ছে, কাজে এটা মৌলিক হবে না। উপসর্গ মানে কি? প্রবচন, হ্যাঁ প্রবচন, এটাকেও ভাঙা যেতে হচ্ছে। সামনে কি একটা উপসর্গ আছে প্র, তারপরে বচন আছে। প্রত্যয়জনিত কি? ধরো তোমার বললাম চলনসই, চলনসই, চলন একটা অংশ, সই আর একটা অংশ। সো এখানে কয়টা পার্ট? একটা পার্ট, এখানে আর একটা পার্ট, দুইটা পার্ট। এখানে কয়টা পার্ট? একটা পার্ট, এখানে কয়টা পার্ট? দুইটা পার্ট। সো প্রত্যেকটাতেই দুইটা পার্ট দুইটা পার্ট করে আলাদা আলাদা অংশ থাকছে। কাজেই যে উপায়ে যাও তোমার এগুলাকে ভাঙতে পারবা না। কাকে? চাঁদ, হাত, গোলাপ, ফুল, এগুলাকে কোনোভাবেই ভাঙা যায় না। অর্থাৎ যেসব শব্দকে ভাঙা যায় না কিংবা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে? তাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। কি বলছে? মৌলিক শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার? তানজিরা বলছে চাঁদ তো তদ্ভব। পাগলা, আমি তোকে কি পড়াচ্ছি? আমি তোকে কি পড়াচ্ছি? আমি তোকে পড়াচ্ছি হচ্ছে গঠন বিবেচনায়। কি পড়াচ্ছি? গঠন বিবেচনায়। সো পৃথিবীর সব শব্দকে তুই দুই ভাগে ভাগ করতে পারবি, মৌলিক শব্দ, সাহিত্য শব্দ। এর মধ্যে চাঁদ আছে, হ্যাঁ এর মধ্যে চাঁদ আছে। চাঁদ কি? চাঁদ হচ্ছে আবার উৎস অনুযায়ী তদ্ভব শব্দ। চাঁদ কি? উৎস অনুযায়ী তদ্ভব শব্দ। আবার আমি যদি বলি চন্দ্র, হ্যাঁ চন্দ্র, চন্দ্র উৎস অনুযায়ী কি হবে? তৎসম শব্দ। কাজে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে, গঠন বিবেচনায় চাইছে, নাকি অর্থ বিবেচনায় চাইছে, নাকি পদ বিবেচনায় চাইছে। এই চাঁদকে আবার আমরা একই সাথে বিশেষ্যও বলতে পারি। কোন বিবেচনায়? পদ বিবেচনায়। আবার এই চাঁদকে আমরা অর্থ বিবেচনায় যৌগিক শব্দও বলতে পারি, হ্যাঁ যৌগিক শব্দও বলতে পারি। আবার এইটাকে উচ্চ বিবেচনায় এটাকে আমরা তদ্ভব শব্দও বলতে পারি। আবার গঠন বিবেচনায় এটাকে মৌলিক শব্দ বলতে পারি। এখন তোমাকে প্রশ্নে এই জায়গায় উল্লেখ থাকবে যে, এই জায়গায় উল্লেখ থাকবে, আবার উল্লেখ নাও থাকতে পারে, উল্লেখ নাও থাকতে পারে। উল্লেখ কি? নাও থাকতে পারে। যেমন তো আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, হ্যাঁ একটু যদি প্রশ্নের দিকে তাকাই, হ্যাঁ বাংলাদেশ কেন ভাঙানো যাবে না? বাংলাদেশকে দুইটা অংশে ভাঙা যাবে, বাংলা এবং দেশ, বাংলা যোগ দেশ, বাংলা প্লাস দেশ। ভাঙানো যাচ্ছে না? আচ্ছা, আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, হ্যাঁ প্রশ্নগুলো দেখি। প্রশ্ন অনেক প্রকার আছে। যেমন এই যে মিছিল, এটা কোন শব্দ থেকে আসছে? এই যে দেখো এখানে বলছে মৌলিক শব্দের উদাহরণ দাও, যৌগিক শব্দের উদাহরণ দাও। যৌগিক শব্দের উদাহরণ কি? যেমন গবেষণা, গবেষণাকে আমরা সন্ধি করতে পারি কি? গো যোগেষণা। পঙ্কজ, এটাকে আমরা কি করতে পারি? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। আবার মহাযাত্রা, মহাকালের যাত্রা, মহাকালের যাত্রা, এগুলোর কি সমাস করা যাচ্ছে? কিন্তু এই যে এগুলাকে আমরা কি বলবো? যোগরূঢ় বলবো। যোগরূঢ় কনসেপ্ট আলাদা, যৌগিকের কনসেপ্ট আলাদা। তো এখানে তোমার উল্লেখ থাকবে যে কোনটা কোনটার উদাহরণ। হ্যাঁ এখন তোমাকে তো তুমি তো বলতে পারো ভাইয়া গবেষণা, এখানে মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, এটাও তো একটা তৎসম শব্দ হয়, তৎসম শব্দ হয়, তৎসম শব্দ হইতে পারে, কোনো সমস্যা নাই। তৎসম শব্দ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে প্রশ্নে কি চাইছে সেটাকে দেখতে হবে। বেশি বুঝিস না, আমি যেমনে পড়াই সেমনে পড়তে চাই। হ্যাঁ একজন লিখছে চাঁদ তদ্ভব।
তো ওই যে একটা কথা আছে না, 2 দিনের বাঙালি ভাতকে বলে অন্ন, এদের অবস্থা হচ্ছে সেই। কেবল আমি পড়ানো শুরু করছি, এরা বলতেছে যে এইটা ভাইয়া এইটা না, এটা না, এটা না। এটা যদি এইটা হইতো তাহলে তো তুই এই জায়গায় থাকতো, আমি তো তোর জায়গায় থাকতাম, তাই না? আমি যদি এই জায়গায় আছি, কাজে আমি যা বলি সেটা ফলো করো, হ্যাঁ? অ্যাজ পার মাই ইনস্ট্রাকশন ইউ হ্যাভ টু ফলো মাই লেকচার্স, ওকে? তাহলে মৌলিক শব্দ বুঝে গেছো? মৌলিক শব্দ তোমার তৎসম হইতে পারে, তদ্ভব হইতে পারে, দেশি হইতে পারে, খাঁটি বাংলা শব্দ হইতে পারে, কোনো সমস্যা নেই। যেমন এই যে কুলা, 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 হ্যাঁ, কুলাকে কি, কুলাকে তুমি মৌলিক শব্দ বলতে পারবো। আবার এইটা কি, এটা হচ্ছে দেশি শব্দ হয়, ঠিক আছে? এটা কি দেশি শব্দ হয়। এটা তো তোমার ভাগ আছে, হ্যাঁ, ভাগ আছে। এই জন্যই তো তোমাকে আমি প্রথমে পড়াইছি যে শব্দর আসলে কয় প্রকার, বা প্রাথমিক আলোচনা অনুযায়ী শব্দ কয় প্রকার হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি, নাকি বুঝতে পারো নাই? বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই, বলো। বুঝতে পেরেছো, হ্যাঁ? বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছো, ওকে। তাহলে বুঝতে পারলে তো সেরা, বুঝতে পারলে সেরা। তাহলে চলো আমরা নেক্সট অংশে যাবো। আমার আগে কেউ হচ্ছে যাইতে চায় না, আমার আগে কেউ যাইতে চায় না, আমার সাথে যাও, নাহলে পরে আবার মাথা উলট পালট হয়ে যাবে। এবার দেখো সাধিত শব্দ। সাধিত শব্দ বলতে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে কি বলে? তাকে সাধিত শব্দ বলে। তাকে সাধিত শব্দ। এখন এই বিশ্লেষণ তুমি যে কোনো উপায়ে করতে পারো। তাহলে আমি প্রথমে যদি দেখি যে তোমার কিছু উদাহরণ দিই, যেমন হচ্ছে গবেষণা। গবেষণা এটাকে আমি সন্ধি করতে পারি, হ্যাঁ, সন্ধি করতে পারি। কি করতে পারি? গো যোগ এসনা করতে পারি। আবার তোমাকে আমি কি করতে পারি? ফুলেল, ফুলেল, ফুলেল। ফুল একটা শব্দ, এর সাথে আমি কি করছি? ফুল, এর সাথে আমি এল করছি, তার মানে এটা কি? এটা হচ্ছে প্রত্যয়। আমি তোমাকে বলতে পারি যে হচ্ছে প্রহার, প্রহার। তাহলে এখানে কি করছি? প্রযোগ হার, প্রহার। আমি যদি বলি নবান্ন, হ্যাঁ, নবান্ন, তাহলে কি করছি? নব অন্ন ঘরে তোলার অনুষ্ঠান, ঠিক আছে? তো এই যে গবেষণা, এটা কি? এটা হচ্ছে সন্ধি। এটা কি? এটা হচ্ছে প্রত্যয়। প্রহার এটা কি? এটা হচ্ছে উপসর্গ। এটা কি? এটা হচ্ছে সমাস, সমাস। তাহলে এই যে বিভিন্ন শব্দগুলোকে ভাঙতে পারছি, অর্থাৎ বিশ্লেষণ করা মানে কি? বিশ্লেষণ করা মানে ভাঙা, ভাঙা যাবে। এই যে ভাঙতে পারতেছি বা ভাঙা যাচ্ছে, তো এইটাকেই তো আমি বলবো যে বিশ্লেষণ করা যায়, হ্যাঁ। তো এরকম যখন বিশ্লেষণ করা যাবে তখনই সেটাকে আমরা কি বলবো? তখনই সেটাকে আমরা সাধিত শব্দ বলবো, সাধিত শব্দ বলবো। সেটা যে কোনো উপায়ে আমি বিশ্লেষণ করতে পারি, সন্ধিগতভাবে, প্রত্যয়গতভাবে, উপসর্গগতভাবে, সমাসগতভাবে, যে কোনোভাবে, যে কোনো স্টাইলে আমি তাকে কি করতে পারবো? আমি তাকে হচ্ছে
তোমার ভাঙতে পারবো। তাহলে যে সকল শব্দকে আমরা বিশ্লেষণ করতে পারবো বা ভাঙতে পারবো সেই সকল শব্দকে কি বলবো, সেগুলোকেই সাধিত শব্দ বলবো, সেগুলোকেই কি বলবো, সাধিত শব্দ বলবো। এই যে যেমন নুসরাত পারিন না ফারিন না কি নাম তোমার, ও লেখছে বাদামি, তো বাদামিকে তো আমরা ভাঙতেই পারি, বাদাম যোগী। তো একটা শব্দকে তুমি যখন যে কোনোভাবে ভাঙতে পারবা, কিভাবে, যে কোনোভাবে ভাঙতে পারবা, তখনই সেটাকে আমরা কি বলবো, তখনই সেটাকে আমরা লবণ লোযোগণ সন্ধিভাবে ভাঙতে পারছি। সো তখনই আমাকে সেটাকে কি বলা যাবে, তখনই সেটাকে আমরা সাধিত শব্দ বলতে পারবো। কি বলবো, সাধিত শব্দ, সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ কাকে বলে, মৌলিক শব্দ কাকে বলে, ক্লিয়ার? তাহলে সাধিত এবং মৌলিক এটা কি, এটা হচ্ছে গঠনগতভাবে। তাহলে গঠনগতভাবে কয় প্রকার, গঠনগতভাবে আমরা জানি দুই প্রকার। কি কি, গদু অতি উপরে, গ থেকে কি গঠন, দু থেকে দুই, তাহলে গঠনগতভাবে দুই প্রকার। অতি থেকে কি অর্থ, তি থেকে তিন, আর উৎস, ও থেকে উৎস, প থেকে পাঁচ, পরে চার। তাহলে গঠনগতভাবে দুই, অর্থগতভাবে তিন, উৎস অনুযায়ী পাঁচ এবং পরে চার হয়ে গেছে। তার মানে গদু অতি উপরে, এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে পারিন, হ্যাঁ পারিন, ওকে নুসরাত। তো আমরা হচ্ছে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে গঠনগতভাবে দুই প্রকার, একটা কি কি, একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটাকে কি বলছি, আরেকটাকে বলছি সাধিত শব্দ। একটাকে বলছি মৌলিক, আরেকটাকে কি বলছি, আরেকটাকে বলছি সাধিত। ক্লিয়ার? মৌলিক এবং সাধিত। ওকে, ভাঙা গেলে সাধিত। এরপরে দেখো আমরা প্রথমে কি বলছিলাম, আমরা হচ্ছে এই যে গঠনগতভাবে দুই প্রকার বলছিলাম, তার মানে মৌলিকটাও আমরা শিখে গেছি, সাধিতটাও শিখে গেছি। এখন কি আছে, অতি। অতি মানে কি, অর্থ। অর্থ অনুসারে কয় প্রকার দেখো, অর্থ অনুসারে হচ্ছে আমার তিন প্রকার। প্রথমে আসে যৌগিক শব্দ। যৌগিক শব্দ মানে কি, যৌগিক শব্দ তার মানে এই যে যৌগিক শব্দ, অর্থগতভাবে যে শব্দগুলো আছে, অর্থগতভাবে যে শব্দগুলো আছে বেশিরভাগই কি কোন শব্দের মধ্যে পড়ে, সাধিত শব্দের মধ্যে। ঠিক আছে, যেসব শব্দ ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রকৃতি প্রত্যয় ও সন্ধিজাত বা বিশ্লেষণজাত অর্থ। বিশ্লেষণজাত মানে কি, বিশ্লেষণ যেটা করতে, বিশ্লেষণজাত অর্থ একই রকম তাকে কি বলে, তাকে মূলত যৌগিক শব্দ বলে। ঠিক আছে, তাকেই যৌগিক শব্দ বলে, তাকেই যৌগিক শব্দ বলে। স্প্রে দাও তো, ওয়াশরুম থেকে গন্ধ আসছে। ভাই থাকা যাচ্ছে না এখানে, দাঁড়াই থাকতে হচ্ছে। ও আচ্ছা, লাইভ ছিল। তাহলে একই অর্থ দিবে, হ্যাঁ, ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়গত অর্থ একই রকম। তাহলে অতি থেকে কি অর্থ অনুসারে তিন, হ্যাঁ। যেমন দেখো আমি যদি পাশে একটা ইয়ে আছে, এই পাশে, হ্যাঁ, তোমার একটা ড্রেনের মতো আছে, কি জানো, এটা থেকে গন্ধ আসতেছে, এত বিরক্তিকর সাউন্ড বাজে, গান হয় পাশে, এটা মনে হয় একটা নষ্ট এলাকা। তাহলে দেখো আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখি গায়ক, হ্যাঁ, গায়ককে যদি ভাঙাই, গায়ককে ভাঙলে আসে হচ্ছে গৈযোগ অক, প্রকৃতি প্রত্যয় করলাম, এটা কি, গান করে যে। এরপর দেখো চিকা মারা মানে কি, চিকা মারা দেওয়াল লিখো। ঠিক আছে, দেওয়াল লিখো। সঙ্গীতে বলছে লবণ লোযোগণ, কিভাবে হয়, হ্যাঁ, লবণ দেখো আমরা দেখি লো যোগ অন,
যদি ওকার আর অ একসাথে থাকে তাহলে এটা হয় অব। এটা কি হয়? অব। কি হয়? অব। তাহলে লো, হ্যাঁ এখানে কি আছে? ও আছে, এখানে কি আছে? অন আছে। তাহলে এই ল এর সাথে কি হবে? অব হবে, আর শেষের দন্তান্নটা সেটা হবে। কারণ আমরা জানি সন্ধিতে যে দুইটা অংশ মিলিত হয় সেটাকে কি হয়? বাদ দিতে হয়। তাহলে এগুলোকে বাদ দিলে এখানে কি থাকে? এখানে থাকে ল, তারপরে এই ল এর সাথে কি আসবে? অব। তাহলে এই যে অবের ব, আর শেষে কি? ন। লবণ কেমনে লো যোগন হয়, বুঝতে পেরেছো? তো এটা আলাদা হিসাব, এটা হচ্ছে আমাদের এইখানে না, এটা হচ্ছে আলাদা হিসাব, তোমরা আবার কেউ এখানে আর নিও না। ঠিক আছে, চিকা আমারা কি হয়েছে? চিকা আমার হয়েছে দেওয়াল লিখন। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ আর প্রকৃতিগত অর্থ বা বিশ্লেষণজাত অর্থ একই রকম, তাকে কি বলছে? তাকে আমরা বলছি যৌগিক শব্দ। কি বলছি? যৌগিক শব্দ। তার মানে গায়ক, গৈ যোগক, এটা মানে কি? গান করে যে। চিকা মারা, চিকা যোগ মারা, এটা মানে কি? দেওয়াল লিখন। হ্যাঁ, সো এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে বিশ্লেষণজাত অর্থ। কি? বিশ্লেষণজাত অর্থ। বিশ্লেষণজাত অর্থ। তাহলে এই বিশ্লেষণজাত অর্থ আর এটা কি? এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে এই যে দুইটা অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ এবং বিশ্লেষণগত অর্থ, এই দুইটা অর্থ এক। গই মানে কি? গান। অক মানে কি? যেটা করে। তাহলে গই অক কি? গান করে যে, হ্যাঁ, বা যেটা গান করে। চিকা মানে, চিকা মানে কি? দেওয়াল। মারা মানে কি? সেটে দেওয়া। মানে এটাকে কি? দেওয়াল লিখন। দেওয়ালের মধ্যে যে লিখন লেখালেখি করো, তাহলে সেটাকে আমরা কি বলছি? চিকা মারা। তার মানে এর ব্যুৎপত্তিগত অর্থ এবং বিশ্লেষণজাত তথ্য একই রকম, সে কারণে একে আমরা কি বলছি? এই শব্দগুলোকে আমরা বলছি যৌগিক শব্দ। কি বলছি? এগুলোকে আমরা বলছি যৌগিক শব্দ। ঠিক আছে? ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ। তাহলে এটাতে কি বলছি? এটাতে বলছি হচ্ছে প্রকৃতিগত, মানে যে কোনো বিশ্লেষণ অর্থ একই রকম, তাকে যৌগিক শব্দ বলছে। কিন্তু রুড়ো বা রুড়ি শব্দ হচ্ছে যেসব শব্দের অর্থ, যেসব শব্দের বিশ্লেষণ, মানে ব্যুৎপত্তিগত অর্থ। প্রথমেই ব্যুৎপত্তি দিয়ে শুরু করি। ব্যুৎপত্তিগত অর্থ, ব্যুৎপত্তি ব্যুৎপত্তিগত অর্থ এবং মাথায় রাখবা, এবং ব্যুৎপত্তিগত অর্থ এবং এই যে এই দুটা সন্ধি ও প্রকৃতি প্রত্যয়জাত অর্থ আলাদা। সন্ধি এবং প্রকৃতি, সন্ধি ও প্রকৃতি প্রত্যয় জাত অর্থ আলাদা, আলাদা। শুধু এই দুটা, হ্যাঁ, শুধু এই দুটা, এটা একটু খেয়াল রাখবা। কোন দুইটা বলছি? এই যে এই দুটা, সন্ধি এবং প্রকৃতি প্রত্যয়।
জাত অর্থ আলাদা আলাদা, তাকে রুরো বা রুড়ি শব্দ বলে। তাকে কি বলে? তাকে রুরো রুরো বা রুড়ি শব্দ বলে। কি শব্দ? রুরো বা রুড়ি শব্দ বলে। এখানে শব্দ, ব্যুৎপত্তিগত অর্থ, বিশ্লেষণগত অর্থ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখি গবেষণা। গবেষণা আমরা লিখি তৈল, হ্যাঁ, গবেষণা তৈল, এগুলো আমরা লিখি। তাহলে গবেষণাকে আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থ মানে কি, মানে বিশেষভাবে 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 প্রযোজ্য। তৈল মানে কি? তৈল মানে হচ্ছে তিলজাত শস্যের রস। ঠিক আছে, এখন এগুলোকে আমরা একটু আলাদা করি। এগুলোকে কি করব? এগুলোকে হচ্ছে বিশ্লেষণ করব। এগুলোকে কি? এগুলোকে হচ্ছে বিশ্লেষণ করব। স্টুডেন্ট কম আজকে দেখি, স্টুডেন্ট কম, তো তোমার সমস্যা কি? এগুলোকে কি করব? বিশ্লেষণ করব। তাহলে গবেষণাকে বিশ্লেষণ করি, কি হচ্ছে? গবেষণা মানে তোমাদের এত দরদ মানুষের প্রতি, হ্যাঁ, গবেষণা। তিলকে কি করলে হচ্ছে তিলজাক স্নো। তিলজাক স্নো, এটাকে কি করছি? এটাকে করছি হচ্ছে সন্ধি। এটাকে কি করছি? এটা কি করছি হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। এখন এই যে বিশ্লেষণগত অর্থ, এর এর হচ্ছে অর্থ কি? গো মানে কি? গো মানে হচ্ছে গরু। এসোনা মানে কি? এসোনা মানে হচ্ছে খোঁজা। তিল মানে কি? তিল মানে হচ্ছে তিল। স্নো মানে কি? এটা থেকে আসছে, হ্যাঁ, এটা থেকে আসছে, অর্থাৎ জাত পদার্থ, জাত স্নেহ পদার্থ। জাত স্নেহ পদার্থ, ওকে, জাত স্নেহ পদার্থ। তাহলে দেখো, এই যে এখানে আমরা কিছু জিনিস পাইছি। প্রথমত শব্দ পাইছি গবেষণা। গবেষণাকে আমরা জানি বিশেষভাবে প্রযোজ্য কোনো জ্ঞান, পরীক্ষালব্ধ কোনো হচ্ছে তোমার তত্ত্ব, হ্যাঁ, এটাকে কি বলি? গবেষণা বলছি। সো গবেষণাকে যদি আমরা ভাঙি সন্ধিগতভাবে, তাহলে গো থেকে আসে গরু, এসোনা থেকে আসে কি? খোঁজা। গো থেকে আসে কি? গরু, এসোনা থেকে আসে কি? খোঁজা। আর এই যে তিলজাত স্নেহ পদার্থ, তিল থেকে কি? তিল। আর স্নেহ থেকে কি? জাত স্নেহ পদার্থ। তাহলে এইটা কি? এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় করছি। এখন দেখো এটা ব্যুৎপত্তিগত অর্থ কি? গবেষণা মানে বিশেষভাবে প্রযোজ্য জ্ঞান, ঠিক আছে। তৈল মানে কি? তিলজাত শস্যের রস, এটাও ঠিক আছে। তাহলে এই যে তিলজাত শস্যের রস, কোনো একটা রসকেই তো আমরা তৈল বলি, তাই না? কোনো একটা রসকে কি? তৈল বলি। কোন একটা রসকে কি? তৈল বলি। কোন একটা রসকেই কি? তৈল বলি। আর কোন একটা কি? গবেষণাকে কি বলি? বিশেষভাবে প্রযোজ্য জ্ঞান, সেটাকে বলি। সেটা কার অর্থ হয় না? সেটা হচ্ছে সন্ধি বা প্রকৃতি প্রত্যয়ের কি হয় না? অনুগামী হয় না। এখানে তাহলে লিখতে হবে যে, এখানে একটু নোট করে লিখবো যে, বা রুড়ি শব্দ, রুড়ি শব্দ সন্ধি ও প্রকৃতি প্রত্যয়ের অনুগামী হয় না। প্রকৃতি প্রত্যয়ের অনুগামী হয় না। অনুগামী মানে কি? ওইটা বোঝায় না বা ওইটার মতো হয় না, অনুগামী হয় না। তাহলে কেন অনুগামী হয় না? দেখো, অনুগামী হয় না। আচ্ছা, তুমি কি বলবা যে বিজ্ঞানীগণ সমুদ্রে গবেষণা করতে গেছে? বিজ্ঞানীগণ সমুদ্রে কি? সমুদ্রে হচ্ছে গবেষণা করতে গেছে। এখন বিজ্ঞানীগণ কি সমুদ্রে গরু খুঁজতে গেছে? এটা কি কখনো সম্ভব? গো মানে কি? গো মানে গরু, এসব মানে কি? খোঁজা। তার মানে বিজ্ঞানীরা কি সমুদ্রে গরু খুঁজতে গেছে? আবার আমি যদি বলি যে আমাকে হচ্ছে সয়াবিনের তেল আনে দাও, তাহলে সয়াবিনটা কি হচ্ছে তোমার তিলজাত কোনো স্নেহ পদার্থ, নাকি কোনো একটা রস, শস্যের একটা রস? সয়াবিন হচ্ছে শস্যের রস। তার মানে রুড়ো বা রুড়ি শব্দ এইটাই, যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং সন্ধিজাত
সন্ধি ও প্রকৃতি প্রত্যয়গত অর্থ আলাদা, তাকে আমরা রূঢ় ও রূঢ়ি শব্দ বলি। এবং এই রূঢ় বা রূঢ়ি শব্দ কখনো সন্ধি ও প্রকৃতি প্রত্যয়ের যে অর্থটা দিবে সেইটার অনুগামী হবে না। কার অনুগামী হবে? সেটা হচ্ছে এই ব্যুৎপত্তিগত অর্থ যেটা আছে সেইটার মতোই হবে। কারণ আমরা জানি যে গো মানে কি গরু, এসো মানে কি খোঁজা। তার মানে বিজ্ঞানীরা সমুদ্রের ভেতরে গরু খুঁজতে যায় না, তারা কি করতে যায়? তারা হচ্ছে একটা বিশেষভাবে প্রযোজ্য জ্ঞান নিতে চায়, যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়। তার মানে গবেষণা মানে বিশেষভাবে প্রযোজ্য জ্ঞান, যেটা ব্যুৎপত্তিগত অর্থ, আর বিশ্লেষণগত অর্থ কি গরু খোঁজা। তার মানে এইটা আমরা বুঝতে পারছি যে এটার সন্ধিগত অর্থ কি হবে না, কখনোই আমরা হচ্ছে এইটার মধ্যে আনবো না। সন্ধিগত অর্থ কখনোই ব্যুৎপত্তিগত অর্থের মতো হবে না। সন্ধিগত অর্থ সবসময় ভুল হবে, ব্যুৎপত্তিগত অর্থ সবসময় কারেক্ট হবে। সেটাই কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ। সেটা কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ। সেটা কি? রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। ক্লিয়ার? সেটাই কি হচ্ছে? সেটাই বা রূঢ় বা রূঢ়ি শব্দ। ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার হয়েছে কি না বলো? ক্লিয়ার হয়েছে কি না? নাইমুদ্দিন বলছে ক্লিয়ার হয়েছে ভাইয়া, কিন্তু আগে পড়ি নাই। তো আগে পড়ানোর কোনো সমস্যা নেই, যেটা বুঝাইছি আবার বুঝবা, নোট দেখবা, তারপরে কি, তারপর হচ্ছে প্র্যাকটিস অনুযায়ী পড়াশোনা করবা। হ্যাঁ, তোমরা তো 9-10 ফাঁকি দিয়ে আসছো, যারা যারা ফাঁকি দিয়ে আসছো তারা এই যে ফলটা ভোগ করতেছে এখন অ্যাডমিশনে। দ্যাটস ওয়াই অ্যাডমিশনে তোমার 80 থেকে 90% ফেল করে। যেমন গত দিন তোমার চারুকলার রেজাল্ট দিচ্ছে, 89% স্টুডেন্ট ফেল। সো এই ঢাকা ভার্সিটির যে খয়নিটা দিবে, এখানে দেখা যাবে যে 90 to 92% স্টুডেন্ট ফেল করবে, এবং এদের অধিকাংশ কি A+ পাওয়া। হ্যাঁ, A+ পাওয়া। সো অ্যাডমিশন ইজ নট ফর অল। তোমরা যারা যারা 9-10 থেকে পড়ছো, তোমাকে আমি একটা সত্য কথা বলি ভাইয়া, আমি 9-10 এগুলো পড়ি নাই। 9-10 এগুলো পড়ছি, ইন্টারমিডিয়েট এগুলো আমার ছিল না। হ্যাঁ, বাট আমি কিন্তু এই ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম। এই ইউনিটে আমার ওশানোগ্রাফি আসছে, এগুলো আমি 9-10 পড়াছিলাম। অ্যাডমিশন দিছি, আমি এটার ভর্তি পরীক্ষার একটুকু প্রস্তুতি নিই না। বি ইউনিটের আমি 1%-ও প্রস্তুতি নিই না, 1%-এর প্রস্তুতি নিই না, 1%। আমি না রিসেন্ট জিকে পড়ছি, না সাম্প্রতিক মানে রিসেন্ট যেটা জিকে যেটা সেটা পড়ছি, না হচ্ছে তোমার বাংলা ইংলিশ গ্রামার এমনি মেনটেন করছি, পড়ি নাই। কেন করি নাই? কারণ হচ্ছে আমি আমার এইখানে ভর্তি হওয়ার ইন্টেনশনই ছিল না। আমার ইচ্ছা ছিল তোমার যে আমি হচ্ছে এই ইউনিটে পড়বো, এই ইউনিটে যদি আমার ফিজিক্স বা কেমিস্ট্রি আসতো, আমি এই ইউনিটে ভর্তি হতাম, বি ইউনিটে আসতাম না। বাট যখন দেখলাম ওশেনোগ্রাফি আসছে, বাট ওশেনোগ্রাফি ডিপার্টমেন্টটা নতুন, হ্যান ত্যান, ভালো লাগে না। তো তখন বি ইউনিটে দেখলাম, বি ইউনিটে সোশিয়োলজি আসে, কম্পেয়ার করে দেখলাম বি ইউনিটে আমার পরীক্ষা হয়েছে। ইভেন আমি এই প্রিপারেশন নিয়ে, আমার প্রিপারেশন আমি ইয়াতে চান্স হয়েছে, তোমার আরিতে ল পাইছি। ল ওয়ান অফ দ্য বেস্ট ল ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে এই ভারতীয় উপমহাদেশের একমাত্র ভালো ল হচ্ছে রাজশাহীতে পড়ানো হয়। সো আমি ল পাইছি, আমি হচ্ছে চট্টগ্রামে আইআর পাইছি, বিউপিতে পাইছি, আমি তো এগুলো 9-10 পড়ছি। সো ওয়াই আমাকে এগুলো রিপিট করতে হবে ইন্টারমিডিয়েটে? আমি এগুলো রিপিটেশনে যাই নাই, আমি আমার মতো পরীক্ষা দিছি, ইনশাল্লাহ চান্স। তোমরা একটা জিনিস দেখবা,
তোমরা একটা জিনিস দেখবা, তোমাদেরকে পড়াই নাই সেটা একটা আলাদা ভিন্ন বিষয়, তোমাদেরকে পড়াই নাই তোমরা পড়ো না, একটা জিনিস দেখবা সেটা হচ্ছে যে চান্স পায় একটা জায়গায় সে সব জায়গাতেই চান্স পায়, আর যে চান্স পায় না সে কোথাও চান্স পায় না। এটার কারণ হচ্ছে বেসিক ভালো। হ্যাঁ, সো বেসিক ভালো করো, পড়াশোনা করো, এখন তো সময় আছে, তোমাদের অনেক টাইম আছে, পড়াশোনা করে পড়তে থাকো, দেখবে যে ইনশাল্লাহ কাভার হয়ে গেছে। যোগরূঢ় শব্দ এটা পড়ানোর পরে তোমাদের নামাজের ব্রেক দিব। হ্যাঁ, যোগরূঢ় শব্দ পড়ানোর পরে তোমাদেরকে নামাজের ব্রেক দিব, কোনো সমস্যা নেই। তাহলে যোগরূঢ় শব্দটা কি? যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও সমাস বিশ্লেষণজাত অর্থ এক নয়, তাকে কি বলে? তাকে হচ্ছে যোগরূঢ় শব্দ বলে। তাকে কি বলে? তাকে হচ্ছে যোগরূঢ় শব্দ। এটা কি হয় না? এবং এই শব্দ, যোগরূঢ় শব্দ সমাসের অর্থের অনুগামী হয় না। সমাসের অর্থের কি হয় না? অর্থের অনুগামী হয় না। মানে ওইটা বোঝায় না। কি বোঝায়? ব্যুৎপত্তিগত অর্থ বোঝায়। কি বোঝায়? এই যে ব্যুৎপত্তিগত অর্থের বোঝায়। এখানেও দেখো কি বোঝাইছে, এখানে রূঢ় বা রূঢ়ি শব্দ সন্ধি বা প্রকৃতি প্রত্যয় না হয়ে ব্যুৎপত্তিগত অর্থ যেটা আছে সেটা বুঝাইছে। যেমন আমি যদি তোমাকে বলি এখানে শব্দ দেওয়া আছে, শব্দ ব্যুৎপত্তিগত অর্থ সমাস। ওকে, শব্দ কি ছিল? শব্দ ছিল ধরো পঙ্কজ। হ্যাঁ, পঙ্কজ মানে কি? পদ্মফুল। ব্যুৎপত্তিগত অর্থ কি? পঙ্কে জন্মে যা। এরপর আছে দেখো মহাযাত্রা মানে কি? মহাযাত্রা মানে মৃত্যু। আর এখানে কি বোঝায়? মহাকালের যাত্রা। এরপরে দেখো আমরা যদি পড়ি উদ্ভিদ মানে কি? উদ্ভিদ মানে হচ্ছে তোমার গাছকে বোঝায়, বৃক্ষ বা গাছ। এটা কি? এটার হচ্ছে সমাস হচ্ছে মাটি ভেদ করে উঠে যা। এখন দেখো পঙ্কজ বলতে কি বোঝায়? তুমি পদ্মফুলকে বোঝো না? হ্যাঁ, পদ্মফুলকে বুঝি, কিন্তু এর সমাস কি দেয়? সমাস দেয় হচ্ছে পঙ্কে জন্মে যা। পঙ্কে মানে কি? পুকুরে। তাহলে পুকুরে যেটাই জন্মে সেটাই কি হচ্ছে তোমার পদ্মফুল হয়? পুকুরে তো শাপলাও জন্মে, তার মানে শাপলা কি তোমার হচ্ছে পদ্মফুল হয়? পুকুরে তো মাছও জন্মে, মাছ কি পদ্মফুল বলতে পারবো না। এই কারণে এর ব্যুৎপত্তিগত অর্থ আর সমাজগত অর্থ আলাদা। এবং এই যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা কার অনুগামী হয় না? সমাসের অর্থের অনুগামী হয় না, বা সমাসের মতো হয় না। এই যে সমাসের মতো যেহেতু হয় না, এই কারণে এটাকে আমরা কি বলি? এই কারণে এটাকে আমরা বলি যোগরূঢ় শব্দ। সমাসের অর্থের অনুগামী হয় না দেখে এটাকে কি বলি? যোগরূঢ় শব্দ। এবং মহাযাত্রা মানে কি? মহাযাত্রা মানে মৃত্যু। মহাকালের যাত্রা মানে সবাই মিলে যে যাত্রা যায়, হ্যাঁ, মহাযাত্রা। সো আমরা কি মহাকালের যাত্রা মানে কি? মৃত্যুকেই বুঝাই থাকি। ওই তোমার হচ্ছে মহাকালের যে যাত্রা সেটাকে বুঝি না। আবার উদ্ভিদ মানে আমরা কি? বৃক্ষ বা গাছকে বুঝি। মাটি ভেদ করে উঠে যায় সেটাকে কি বৃক্ষ বলে না। তোমার ধরো মাটি ভেদ করে একটা কি মূর্তিও উঠতে পারে, তার মানে মাটি ভেদ করে যে তোমার হচ্ছে ওই যে বৃক্ষ বা মানে মাটি ভেদ করে মাঝে মাঝে মূর্তি ওঠে, তাহলে মূর্তিকেও তুমি গাছ বা বৃক্ষ বলবা? গাছ বা বৃক্ষ বলবা না। হ্যাঁ, তাহলে গাছ বা বৃক্ষ কি? গাছ বা বৃক্ষ বলতে আমরা শুধু উদ্ভিদকে বুঝি, মৃত্যু বলতে আমরা মহাযাত্রাকে বুঝি, পঙ্কজ বলতে কি? পদ্মফুলকে বুঝি। তার মানে এই যেই শব্দগুলো আছে এই শব্দের ব্যুৎপত্তিগত অর্থটাকে আমরা মানি, কিন্তু সমাজগত অর্থকে মানি না। তাহলে যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থকে মানি, সমাজগত অর্থকে মানি না, সেগুলাকে আমরা যোগরূঢ় শব্দ বলি। সেগুলাকেই যোগরূঢ় শব্দ বলি। ওকে, এখন তোমাদের আমরা ব্রেক দিতে পারি। নামাজ ব্রেক, ঠিক আছে? তো নামাজ ব্রেক আমরা এখন দিব। এখন বাজে 51 সাথে আমরা যদি ওখানে করি 1 বলে, তাহলে আমরা একটু দিয়ে দিই ব্রেকটা। কি হলো? আমরা একটু ব্রেক দিয়ে দিই 20 মিনিটের। আমরা নামাজ পড়ে একদম
নামাজ পড়ে আসবা, হ্যাঁ? টাইমার চলতেছে, ওকে, শুভকামনা।
তোমাদের বাজে নাই, হঠাৎ করে কেন জানি নষ্ট হয়ে গেছে টিংটংটা। টিংটং আমি তো বাইরেই বসেছিলাম, টিংটং না বাজলে বোঝা যায় না আসলে। সো আমাদের ব্রেক শেষ, নামাজের ব্রেক। চলো আমরা এখন শুরু করে দিই পড়াশোনা। ওকে, এখন দেখো প্রাথমিক আলোচনা। ধরো আমরা যেটা পড়ছি সেটা কি, সেটা হচ্ছে গঠনগতভাবে আর একটা পড়ছি সেটা কি, একটা হচ্ছে গঠনগতভাবে, আরেকটা যেটা পড়ছি সেটা হচ্ছে তোমাদের গঠন আর কি, একটা হচ্ছে অর্থ অনুসারে। তো এই যে গঠনগতভাবে আমরা পড়ছি 2 আর অর্থগতভাবে কত পড়ছি 3। তো এই 3টার বাইরে আমাদের আরো কিছু শব্দ আছে যেগুলো কি, যেগুলো হচ্ছে উৎস অনুযায়ী। উৎস মানে কি, কোথা থেকে আইসে, হ্যাঁ, কোন জায়গা থেকে আসছে। উৎস মানে কোথা থেকে আসছে। তো এই যে কোথা থেকে আসছে এর বিবেচনায় আছে হচ্ছে 5 প্রকার। তো আমরা 5 প্রকারই পড়বো, কিন্তু নতুন বই আবার দেওয়া হচ্ছে 4 প্রকার। বাট এই যে অর্ধ তৎসম, এই ব্যাপারটা আমাদেরকে জেনে রাখতে হবে। হ্যাঁ, অর্ধ তৎসম এই ব্যাপারটা কি আমাদেরকে জেনে রাখতে হবে, এই ব্যাপারটা কি করতে হবে, জেনে রাখতে হবে। আসো এখন দেখো তৎসম শব্দ, তৎসম অর্ধ তৎসম শব্দ। তৎসম মানে সরাসরি কোনো পরিবর্তন ছাড়া সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় এসেছে তাদেরকে তৎসম শব্দ বলে। তাদেরকে কি বলে, তাদেরকে তৎসম শব্দ বলে। এই যে সংস্কৃত কোনো পরিবর্তন হয় নাই, এগুলোই বাংলা, সেগুলো কি, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। ডিরেক্ট সংস্কৃত থেকে আসে, হ্যাঁ, কোনো পরিবর্তন হয় না। সংস্কৃত যেগুলো আসছে সেগুলো কি, সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। যেমন কি, যেমন হচ্ছে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি। এগুলো আবার চেনার একটা উপায় আছে। চেনার উপায় কি, দেখবা যে এই সমস্ত শব্দে রি, র, মূর্ধন্য ষ, রেফ, রফলা, এগুলোর কি, এগুলোর আধিক্য থাকে। রফলার আধিক্য থাকে। আধিক্য থাকে মানে কি, এগুলো বেশি থাকে, আধিক্য থাকে। রেফ, রফলা, হ্যাঁ, এগুলোর কি, এগুলোর আধিক্য থাকে, মানে বেশি থাকে। ওকে, এরপরে দেখো অর্ধ তৎসম মানে কি, আধা তৎসম বলতে আধা সংস্কৃত মানে যে সকল শব্দ বাংলা ভাষায় কিছুটা পরিবর্তিত হয়ে প্রবেশ করেছে তাদেরকে অর্ধ তৎসম শব্দ বলে। ঠিক আছে, অর্ধ তৎসম শব্দ বলে। যেমন যদি বলি, যেমন হচ্ছে যেমন দেখো গিন্নি, বষ্টম, ছন্দ, তক্ক, কম্ম, এগুলো চিনবা কেমনে, মনে রাখবা। এগুলো বের করার টেকনিক হচ্ছে তৎসম থেকে তুমি রকার লোপ করবা। তৎসম থেকে কি, রকার লোপ। তৎসম থেকে রকার লোপ। আরেকটা আছে এখানে চেনার উপায় লিখে দিই, তাহলে ভালো হবে। চেনার উপায়, এটা চেনার উপায় কি, তৎসম থেকে রকার লোপ পাবে। আর একটা কাহিনী হবে, সেটা কি, সেটা হচ্ছে সনাতন সমাজে
প্রযোজ্য হবে। সনাতন সমাস কি হবে? প্রযোজ্য হবে। তাহলে সনাতন সমাসে প্রযোজ্য হবে আর কি হবে? রকার লোপ পাবে। যেমন দেখো এই যে তর্ক, হ্যাঁ তর্ক, এই তর্ক থেকে আমি যদি রটা বাদ দিই, তর্ক থেকে রটা বাদ দিলে মানে কি রেপটা চলে যাবে, তাহলে রেপ চলে গেলে কি হয়? এটা দ্বিত্ব হবে, তাহলে তক্ক হচ্ছে। তাহলে এই রকার লোপ আমরা কি ধ্বনি পরিবর্তনে পড়েছিলাম, হ্যাঁ। সো সেই সেম সিস্টেমেই আমাদেরকে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে। ওকে, এরপরে আসো আমরা যদি দেখি তৎসম শব্দ, যেমন সূর্য, তাহলে এই রেপটা আমরা বাদ দিই, রেপটা বাদ দিলে কি হবে? অর্ধ তৎসম। তার মানে সূর্য থেকে কি হবে? সূর্যি, সূর্যি, সূর্যি। ঝর্ণা থেকে কি হবে? এটা বাদ দিতে হবে, তাহলে কি হবে? ঝর্ণা। কি হবে? ঝর্ণা। রাত্রি থেকে কি হবে? এই রটা বাদ দিতে হবে, তাহলে কি হবে? রাত্রির, রাত্রির, হ্যাঁ। কৃষ্ণ থেকে এই যে এটা বাদ দিতে হবে, তাহলে কি হবে? কেষ্ট, কেষ্ট। প্রাণ থেকে কি বাদ দিতে হবে? রফলা বাদ দিতে হবে বা মধ্য স্বরগ্রাম, তাহলে কি হবে? পরাণ, পরাণ, মধ্য স্বরগ্রাম করে। নিমন্ত্রণ থেকে কি করতে হবে? এই যে এটাকে বাদ দিতে হবে, তাহলে এটা অবশ্যই নেমন্তন্ন। ওই যে আমরা একটা কবিতা পড়ছি না, যাচ্ছে কোথা চাংড়ি পোতা কিসের জন্য নিমন্ত্রণ। স্বর্ণ থেকে কি করতে হবে? এটাকে বাদ দিতে হবে, তাহলে রেপ বাদ দিলে কি হবে? স্বর্ণ, স্বর্ণ। কিসের জন্য? নেমন্ত্রণ, নেমন্তন্ন, নেমন্তন্ন। মানে এগুলোতে কোনো র থাকবে না, মানে র এই যে রেপ অবস্থায় বা লুকায়িত অবস্থায় থাকবে না। এই যে এখানে যেমন র প্লাস, হ্যাঁ, এগুলো এমনি র থাকবে না, র থাকবে বাট এই যে এমনি লুকায়িত অবস্থায় র গুলাকে বাদ দিতে হবে, মানে যেটাকে আমরা রকার বলি, হ্যাঁ, রকার লোপ করতে হবে। যে এখানে কোথাও রকার আছে? নাই, কিন্তু রকার নাই। রকার কি? রকার বলতে কি বোঝো? রেপ বোঝো, রফলা বোঝো, হ্যাঁ। তো রেপ, রকার এগুলো বাদ দিতে হবে। এরপরে আসেন, এরপরে দেখেন, এরপর হচ্ছে আমরা তৎসম শব্দ চেনার উপায় আমরা অলরেডি বলে দিচ্ছি, রি, র, মূর্ধন্য ষ এগুলো ওখানেই থাকবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ তৎসম শব্দ যেগুলো আছে, চন্দ্র, এই দেখো এখানে রফলা আছে, নক্ষত্র রফলা আছে, ধর্ম, এই যে রফলা আছে। এটাকে অর্ধতৎস বানাইলে কি হবে? রটা বাদ দিব, দ্বিত্ব করে দিব, এই যে ধর্ম। মনুষ্য, এই যে দেখো মূর্ধন্য ষ আছে। মানব, এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। সন্ধ্যা, সূর্য, রেপাস। ভবন, পাত্র, এই যে রফল আছে। হস্ত, এটা মুখস্থ রাখতে হবে। ব্যাকরণ, মূর্ধন্য আছে। বংশ, অনুস্বার আছে। পূজা, সিংহ, এগুলো একটু তোমাকে মুখস্থ করতে হবে। তাছাড়া বাকিগুলো মানে যেগুলো শর্ট টেকনিকে যায় না, সবই তো শর্ট টেকনিকে যাবে না, শর্ট টেকনিকগুলো তো সবাই সব কিছু করতে পারতো। তাহলে যেগুলো শর্ট টেকনিকে যাবে না সেগুলো একটু মুখস্থর মাধ্যমে তোমাকে কি পড়াশোনা করতে হবে। বুঝাইতে পারছি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে চলেন পরেরটাই যাই, পরেরটাই অর্ধতৎসম শব্দ চেনার উপায় আমি এটা বলে দিয়েছি, কাজে এই স্লাইডটাও কি তোমার আর লাগছে না। এরপর দেখো ভাদ্র থেকে কি হবে? তাহলে ভাদ্র থেকে এই যে র বাদ দাও, তাহলে এটা হবে ভাদ্র, ভাদ্র। গৃহিণী থেকে কি হবে? গৃহিণী থেকে হবে গিন্নি, কি হবে? গিন্নি। রকারটা বাদ দিলে হবে। শ্রাদ্ধ থেকে কি হবে? এই র বাদ দাও, কি হবে? শ্রাদ্ধ, শ্রাদ্ধ। চিকিৎসা, এটা হবে চয়স, যেহেতু 1900 যেখানে থাকবে চয়স হবে, চয়স, চিকিৎসা। বিশ্রী, কি হবে? বিশ্রী, বিশ্রী। বৃহস্পতি কি হবে? বৃহস্পতি, বৃহস্পতি। স্পর্শ কি হবে? পরশ। এগুলো একটু মুখস্থ করুন বা আস্তে আস্তে, তোমরা 9, 10 এগুলো পড়লে খুব মজা হইতো, যেহেতু 9, 10 পড়ো নাই, কাজে কি কাজে এটা হবে না, একটু মুখস্থ করতে হবে। তদ্ভব সত্য মানে যে সকল শব্দ সরাসরি বাংলায় না এসে শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় না এসে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়েছে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়েছে, তাকে তদ্ভব শব্দ। তাকে কি বলে? তাকে তদ্ভব শব্দ বলে। ঠিক আছে, তাকে তদ্ভব শব্দ বলে, মানে সরাসরি সংস্কৃত থেকে আসে নাই, প্রাকৃতের মাধ্যমে আসে। যেমন সংস্কৃত শব্দ, এটা কি হয়েছে? প্রাকৃতের মাধ্যমে চলেছে, প্রাকৃত, সেটাকে কি আমরা বলি? তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এই যে শব্দটা আছে, ধরো এই যে শব্দ একটা, সে শব্দ কি হয়েছে? প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়েছে, প্রাকৃত, তারপর কি? বাংলা।
যেমন এই যে দেখো কর্মকার, কর্মকার, তো এটা প্রাকৃতিক তো হয়ে গেছে কম্মোয়ার, হ্যাঁ কম্মোয়ার, কম্মোয়ার, বাংলায় হয়ে গেছে কামার, বাংলায় কি হয়েছে কামার। তারপরে হস্ত, হ্যাঁ হস্ত, হস্ত প্রাকৃতিক ছিল হুতো, হুতো, বাংলায় হয়ে গেছে হাত। তারপরে তোমার হচ্ছে কর্মকার, তারপরে হচ্ছে স্বর্ণকার, হ্যাঁ স্বর্ণকার, স্বর্ণকার কি হয়েছে স্বর্ণ আর, স্বর্ণ আর, সোনার। মানুষ, মনুষ্যী, মানব, মনুষ্যী। তাহলে যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, বাংলায় এসেছে, সেগুলোকে কি বলে, সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলে চিনি, সেগুলোকে কি বলি, তদ্ভব শব্দ বলে চিনি বা তদ্ভব শব্দ হিসেবে চেনা যায়। ঠিক আছে, তদ্ভব শব্দ বলে চেনা যায়। এরপরে দেখো আমরা যদি যাই তাহলে চর্মকার কি হবে, চামার। তারপর চন্দ্র যেটা ছিল সেটা ছিল চন্দ, চন্দ, তদ্ভব এসে কি হয়ে গেছে চাঁদ, চম্মর। এই যে এই জায়গায় আমি এই জায়গায় যেটা আছে এই জায়গায়, এই যে জায়গা এই জায়গায় হচ্ছে আমি প্রাকৃতের পরিবর্তন দেখাচ্ছি, হ্যাঁ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন, প্রাকৃতের পরিবর্তন। তারপর বংশী, বংশী এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে বাঁশ। তারপর তোমাদের ভাবির নাম ছিল মৃত্তিকা, যেটা একটা তৎসম শব্দ, হ্যাঁ এটা হয়ে গেছে মৃত্তিকা, মৃত্তিকা। তারপরে হয়ে গেছে মাটি, মাটি। জামাতা এটা হয়ে গেছে কি জামাই। পুস্তিকা, পুস্তিকা, পুথিকা হয়ে গেছে কি পুথি, পুথি। সামন্তপাল হয়ে গেছে হচ্ছে সাম, সাঁওতাল। ঠিক আছে, তাহলে সামন্তপাল কি হয়ে গেছে সাঁওতাল, পুস্তিকা হয়ে গেছে পুঁথি, জামাতা হয়ে গেছে জামাই, মৃত্তিকা হয়ে গেছে মাটি, বংশী হয়ে গেছে বাঁশি, চন্দ্র হয়ে গেছে চাঁদ, চর্মকার হয়ে গেছে চামার। কিসের মাধ্যমে পরিবর্তন হয়েছে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়েছে। কিসের মাধ্যমে, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়েছে। তাহলে যেগুলো প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে তৎসম শব্দ থেকে সরাসরি তদ্ভব শব্দে রূপান্তর হয়েছে সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি তদ্ভব শব্দ। যেমন মৃত্তিকা ছিল মৃত্তিকা হয়ে গেছে মাটি, জামাতা জামাই, পুস্তিকা হলো পুথিকা, তারপর পুঁথি, সামন্তপাল হয়ে গেছে সাঁওতাল, চন্দ্র হয়ে গেছে চাঁদ, চর্মকার হয়ে গেছে চামার। হ্যাঁ, চর্মকার কি হয়ে গেছে, চর্মকার হয়ে গেছে চামার। বই, পুস্তিকা, পুস্তিকা তদ্ভব কি, তদ্ভব হচ্ছে পুঁথি। ক্লিয়ার? বাসি কি তোর ভাবির নাম রে ভাই, তোর ভাবির নাম হচ্ছে এই যে এটা মৃত্তিকা, দিস ওয়ান। বাসি কেন নাম? আচ্ছা, দেশি শব্দ দেখো, দেশি শব্দ যেটা আছে, দেশি শব্দ হচ্ছে দেশি শব্দ, যে সকল শব্দ, যে সকল শব্দ বাংলার আদিম জনগোষ্ঠী থেকে, আদিম জনগোষ্ঠী, আদিম জনগোষ্ঠীকে, আদিম জনগোষ্ঠী কে কে, কোল, মুন্ডা, আর্য, মুন্ডা থেকে বাংলায় মিশেছে, মিশেছে, তাকে দেশি শব্দ বলে। তো দেশি শব্দ তোমরা একটা ছন্দ দিয়ে মুখস্থ রাখতে পারো, দেশি শব্দ হলো ছন্দ দিয়ে মুখস্থ রাখতে পারো। মানে যে ডাগর, ডাগর ডাগর ছেলেরা টোপর মাথায় দিয়ে ডাসা, পেয়ারা পর্তুগিজ শব্দ, ডাসা কামড় দিয়ে খেয়ে পয়লা ডিঙ্গা নিয়ে গঞ্জে গেল। হ্যাঁ, তারা 20 টাকা
দিয়ে এক পেট, সাথে চুলা কোলা ঝানু ঢেকি, ঢোল ঝামা কয়লা খড় বাগুড়া বাঙ্গি মৃগেল ও লম্বা লতি নিয়ে ঢেউয়ে ভাসতে 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 বাড়িতে এসে ঝিনুক মামির কাছে গেল। তাহলে এই যে যে শব্দগুলোকে আমি গোল করে দিছি, এটা যদি মুখস্থ করো তাহলে তোমার যত দেশি সমস্ত শব্দ আছে সকল দেশি শব্দের নাম মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তোরা বেটা তোরা কি মনে করো আমি সিঙ্গেল, আমার গার্লফ্রেন্ডের নাম তোদেরকে বলতেছি? তোরা যা দেখবি আমার প্রোফাইলে ঢুকে দেখবি, দেখি ওখানে লেখা আছে এঙ্গেজড। হ্যাঁ, সো আই এম টেকেন। এই তো। প্রথমেই তোরা যদি ফেসবুকে ঢুকোস তাহলেই তো আমার বইয়ের সাথে ছবিটা দেখতে পারবি। আমার ফেসবুকে ঢুকলি এই যে দেখ, কভার ফটোতে ক্লিক করবি। কভার ফটো কই? কভার ফটোতে ক্লিক করবি। কভার ফটোতে ক্লিক করলে তো দেখা যায় তোর ভাবি কল দিছে। এই যে এই সাইডে আমার ফ্যামিলি, আমার বাপ মা, এই সাইডে তোর ভাবির বাপ মা, এই যে আমরা। ক্লাসে ক্লাসে একটু পরে ফোন দিচ্ছি, ক্লাসে বুঝছোস? এই তোদের মতো জিএফ কে বউ বানাই দিই। আচ্ছা, এরপরে বিদেশি শব্দ আছে। বিদেশি শব্দ বলতে সেই সমস্ত শব্দকে বোঝায়। বিদেশি শব্দ বলতে এটার সংজ্ঞাটা হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে বিভিন্ন জাতিগোষ্ঠী মাধ্যমে তৎকালীন ভারতীয় উপমহাদেশ শাসিত হতো। এ সময়কার ব্যবহৃত বা বিভিন্ন দেশ থেকে আগত ভাষাকে বিদেশি ভাষা হিসাবে বলা হয়। সো বিদেশি ভাষা অনেক দেশের আছে, যেমন তুর্কি ভাষা। কার? তুরস্কর। যেমন কি বাবা, বেগম, চাকু, কাচি, তোপ, চোকা, চা, এগুলো মুখস্থ করতে হবে। কোরমা, কুলি, কুর্নিশ, লাশ, এগুলো কি? এগুলো সব মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি দেখছি আজ ভাইয়া ভাবিকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আসছে কি আসছে, যেমন দেখো এই যে বাবা। বাবা শব্দটা কি? বাবা শব্দটা হচ্ছে তোমার তুর্কি শব্দ। হ্যাঁ, একই জিনিসের কত রকম তুর্কি শব্দ। আবার মা শব্দটা কি? মা শব্দটা হচ্ছে তদ্ভব বা দেশি শব্দ। কিন্তু আমাকে যদি বলি পিতা, তাহলে কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন আমি সৎপাত্র। তাহলে পিতা কি? পিতা হচ্ছে একটা তৎসম শব্দ। কোন শব্দ? তৎসম শব্দ। বাপ কি? বাপ হচ্ছে তদ্ভব শব্দ। আব্বা আব্বু কি? আব্বা আব্বু হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে, আরবি শব্দ। সেটা একটু মনে রাখবা। একই জিনিস, স্টাইল একই কিন্তু ডিজাইন আলাদা। সরি, প্রোডাক্ট একই, ডিজাইন আলাদা। বুঝছো?
একই প্রোডাক্টের ডিজাইন আলাদা। সো পর্তুগিজ শব্দ কামরা, চাবি, আলমারি, মানে যেসব শব্দ পর্তুগিজ থেকে আসে, যেসব শব্দ পর্তুগাল থেকে আসে, সেগুলোকে কি বলে? পর্তুগাল থেকে এসেছে, সেগুলোকেই বলা হচ্ছে পর্তুগিজ শব্দ। ঠিক আছে? আলকাতরা, আলপিন, ইস্পাত, বোমা, বোতাম, বর্গা, আচার, বোতল, ফিতা, মার্কা। ঠিক আছে? বিদেশি শব্দ যেমন আরবি যেগুলো আছে, যেমন আমাদের ধর্ম সংক্রান্ত, যেমন আছে আল্লাহ, ইসলাম, এগুলো কি? এগুলো সব আরবি শব্দ। এছাড়াও আছে তোমার এজলাস, আলেম, কানুন, কলম, তারপর হচ্ছে দুয়াত, নগদ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে আরবি শব্দ, মানে যেগুলো আরবি থেকে আসছে বা আরব থেকে আসছে, মধ্যপ্রাচ্য থেকে আসে, সেগুলোকে আরবি বলি। আর যেগুলো হচ্ছে তোমার ইরান থেকে আসে, কোথা থেকে? ইরান থেকে আসে বা পারস্য থেকে আসে, এক কথায় পারস্য সভ্যতা, পারস্য থেকে আসছে, সেগুলোকে আমরা বলি কি? পার্সিয়ান। হ্যাঁ, যেমন এই যে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, হ্যাঁ, তারপরে দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, তারপরে যে এখানে আদমি, আমদানি, জানোয়ার, এগুলো কি? এগুলো সব তোমার ফার্সি শব্দ থেকে আসে। আমদানি, রপ্তানি, এগুলো সব কি? ফার্সি। এগুলো কি? ফার্সি। ঠিক আছে? ওকে, এরপরে দেখেন, এরপরে আছে ইংরেজি শব্দ। মনে রাখবা যে হচ্ছে ইংলিশ স্পেলিং, ইংলিশ ইজ ইকুয়াল টু বাংলা যদি সমান হয়, এটা যদি সমান হয়, যেমন কি এই যে অফিস, হ্যাঁ, অফিস, এটাকে ইংরেজিতে লিখলেও কেমন হবে? অফিস। বাংলাতে লিখলেও কি? অফিস। স্কুল ইংরেজিতে লিখলেও কি হবে? স্কুল। বাংলাতে লিখলেও স্কুল, একই জিনিস। মানে বাংলা বানান আর ইংরেজি বানান যখন সেম হয়, যেমন পাউডার, হ্যাঁ, পাউডার কেমন? পাউডার। তুমি যদি বাংলায় লিখতে চাও তাহলে এর কোনো পরিবর্তিত শব্দ পাবা না, যা আছে তাই। সো ইংরেজি আর বাংলা যখন সেম হয় তখন তাকে কি বলে? তখন তাকে ইংরেজি শব্দ বলতে হবে। এখন দেখো, এই যে ইংরেজি, এই শব্দটা কিন্তু নিজেই ইংরেজি থেকে আসে নাই, এই শব্দটা আসছে কিন্তু পর্তুগিজ থেকে। ইংরেজি নিজেই ইংরেজি থেকে আসে নাই, ইংরেজি আসে কার থেকে? ইংরেজি আসে পর্তুগিজ থেকে, পর্তুগাল ভাষা থেকে। হিন্দি, এখন হিন্দি জিনিসটা কি? হিন্দি জিনিসটা আমি খুব সহজেই মনে রাখতাম। হিন্দি কি খুব সহজেই মনে রাখা যায়। কেমনে মনে রাখা যায়? মনে রাখবা যে ঠান্ডা পানি দিয়ে জুতা ধোলাই করে টহল দিতে গিয়ে দেখলাম এক হিজড়া জিলাপি, চানাচুর, ফুচকা, কচুরি, রুটি, লুচি সহ সব ফালতু জিনিস খাচ্ছিল। কি খাচ্ছিল? সব ফালতু জিনিস খাচ্ছিল। ঠান্ডা পানি দিয়ে জুতা ধোলাই করার পরে টহল দিতে গিয়ে দেখলাম এক হিজড়া জিলাপি, চানাচুর, ফুচকা, কচুরি, রুটি, লুচির মতো ফালতু জিনিস খাচ্ছিল। তো এটা মনে রাখলেই তোমার দেখবে যে বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এরপর দেখো ফরাসি শব্দগুলো কোথা থেকে আসে? যেগুলো ফ্রান্স থেকে আসে, হ্যাঁ, ফ্রান্স থেকে। যেমন কার্তুজ, কুপন, ক্যাফে, রেস্তোরাঁ, গ্যারেজ, দিনেমার, ওলন্দাজ। আর বিভিন্ন যেমন আছে জাপানি শব্দ কি? রিক্সা আছে, হারিকেরি আছে, হাসনা হুনা আছে, এগুলো মুখস্থ করতে হবে। জার্মানি শব্দ আছে কিন্ডার গার্ডেন, নাচি। গ্রিক শব্দ আছে দাম। ওলন্দাজ যেগুলো বলতে সব তাসের নাম, যারা তাস খেলো। তারপর যেন টেক্কা, রুইতন, হরতন, তুরুপ, হরতাল, খদ্দর, এটা কি? গুজরাটি শব্দ। চা, চিনি, এগুলো সব কি? চ দিয়ে। চীনা শব্দ মনে রাখবা চ দিয়ে। চা, চিনি, লিচু, সাম্পান, সব চ আছে। মায়ানমার শব্দ কি? লুঙ্গি, ফুঙ্গি, নাপ্পি, প্যাগোডা। স্প্যানিশ শব্দ কি? ডেঙ্গু, হারিকেন। এগুলো সব মুখস্থ করতে হবে। মালয় শব্দ কি? কাকতুরা, কিরিচ, আইলা। ইতালীয় শব্দ ম্যাজেন্ডা, ফ্যাসিস্ট, ম্যালেরিয়া। মেক্সিকান শব্দ চকলেট। পাঞ্জাবি শব্দ কি? শিখ চাহিদা। তামিল হচ্ছে চুরুট। অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, বুমেরাং। রুশ, সোভিয়েত, ক্যামব্রিজ, স্পুতনিক। পেরু শব্দ কি? কুইনাইন। তিব্বত হচ্ছে ইয়াকলামা। এগুলো মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে? এগুলো কোনো উপায় নাই, শুধু মুখস্থ। এগুলো মুখস্থর উপরে যাবে। এরপর দেখো মিশ্র শব্দ হচ্ছে সেই শব্দ যেসব শব্দ দুইটি আলাদা শব্দের সমন্বয়ে গঠিত।
তাকে মিশ্র শব্দ বলে। তাকে কি বলে? তাকে হচ্ছে মিশ্র শব্দ, মিশ্র শব্দ বলে। যেমন এই যে দেখো এখানে খ্রিস্ট কি, খ্রিস্ট হচ্ছে ইংরেজি, আর অব্দ কি, অব্দ হচ্ছে তৎসম। তাহলে এই যে ইংরেজি আর তৎসম দুইটা আলাদা আলাদা ভাষা মিলে, আলাদা আলাদা ভাষা মিলে যখন একসাথে হয়েছে তখন তাকে কি, তখন তাকে আমরা মিশ্র শব্দ বলি। তাকে কি বলি? তাকে বলি মিশ্র শব্দ। ভাইয়া যে স্পিডে পড়াইতেছে এখন আর নোট করতে পারছে না, এখন নোট করার দরকার নেই, এটা এটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে নোট করো। হ্যাঁ, এগুলা পরবর্তীতে নোট করো, এটা মুখস্থ করে পরবর্তীতে নোট করো, এখন নোট করার না। জোর কলম বা দোআঁশলা শব্দটা কেমন? যেসব শব্দ দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। কয়টি শব্দের? দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে গঠিত তাকে জোড়া কলম বা দোআঁশলা শব্দ বলে। দোআঁশলা শব্দ বলে। কেমন জিনিসটা? যেমন দেখো এখানে দুইটা শব্দ আছে, ধোয়া প্লাস কুয়াশা। এই শব্দটা কি করছে? না আপু, এই যে এই ক্লাসটা শেষ হলে খাবে 15-20 মিনিট সর্বোচ্চ। ওকে আপু, তাহলে এই যে ধোঁয়াশা এবং কুয়াশা, তাহলে দেখো এটা কি হয়েছে? এই যে ধোঁয়া এবং কুয়ের মিল কোথায়? এই যে এই জায়গাটাকে কেটে দাও, তাহলে যে 29 আর 29 একসাথে হচ্ছে, তো এই 29 দুইটাকে একসাথে বানাইছে। কি বানাইছে? 29। আর প্রথমে ধো লাগাই দিছে, তারপরে সা লাগাইছে, অর্থাৎ দুইটা শব্দ যে অংশটা মিলে সেই অংশটাকে মাঝখানে রেখে প্রথম টুকুর একটা অংশ দ্বিতীয় শব্দের আরেকটা অংশ মিলে যে অংশটা হয় সেটাকে আমরা কি বলছি? জোড়া কলম বা দোআঁশলা শব্দ। গিরগিটিয়া, দেখো গিরগিটি, এখানে দুইটা শব্দ আছে, গিরগিটি, গিরগিটি আর কি টিয়া। তাহলে কি করছে? আমরা বলছি যে দুইটা শব্দ অংশ মিলবে, তাহলে টি টি মিলতেছে, তাহলে এইখান থেকে কয়টা নিছে? এইখান থেকে নিছে একটা, আর প্রথম থেকে কি নিছে? গিরগিটি, গিরগি নিছে, আর পরবর্তী অংশ থেকে কি নিছে? আহ। তাহলে এই হয়ে গেল গিরগিটি আহ, গিরগিটি আহ, গিরগিটি আহ, গিরগিটি আহ, গিরগিটি আহ। ওকে, এরপর দেখো হাতিমি, এখানে দুইটা অংশ নিছে, কি কি? হাতি প্লাস তিমি। তাহলে দেখো এখানে কি কি মেলে? এই যে তি তি মিলতেছে, তার মানে এই তিতির কমন, এই তিতি কমন, এই যে তি। তাহলে প্রথম অংশ থেকে কি নিব? হা, পরের শব্দ থেকে কি নিব? মি, তাহলে হাতিমি, অর্থাৎ হাতি আর তিমি মিলে হাতিমি। গিরগিটি আর টিয়ে মিলে কি? গিরগিটিয়া। ধোয়া আর কুয়াশা মিলে কি? ধোয়াশা। তাহলে দাঙ্গামা মানে কি? দেখো দাঙ্গা আর এখানে হাঙ্গামা, তাহলে কোন অংশটা মেলে? কোন অংশটা মেলে? এই যে এই পর্যন্ত মেলে। তাহলে যেই পর্যন্ত মিলবে তার পরের গুলা আর আগের গুলা বাদ দিতে হবে, তার মানে এরপরে কোনো নাই, এর আগে কি আছে? হা, এটা বাদ। তাহলে উগ এখানে লিখতে হবে, উগ এখানে লিখতে হবে, তার আগে কি আছে? দা, পরে কি আছে? মা, দাঙ্গামা। ঠিক আছে, অর্থাৎ প্রথম পর্বের প্রথম শব্দের যে অংশ মিলবে তার পরের অংশ যা আছে সব বাদ, দ্বিতীয় শব্দের যে অংশ মিলবে তার আগে যা আছে সব বাদ। বাদ দেওয়ার পরে এই দুটাকে আমাকে একত্রে লিখতে হবে, লেখার পরে এইটার আগে যা আছে, এইটার আগে যা আছে সেটা লিখতে হবে, আবার এইটার পরে যা আছে সেটা লিখতে হবে। এইভাবেই কি হয়? আমার জোর কলম বা জোড়া কলম বা দোআঁশলা শব্দ গঠিত হয়। জোড়া কলম বা দোআঁশলা শব্দ গঠিত হয়। জোড়া কলম বা দোআঁশলা শব্দ গঠিত হয়। এখানে তো আমার পড়ানোর কিছু না, এগুলো তো তোমাকে সব মুখস্থ করতে হবে। যেগুলো পড়ানোর, যেমন এই যে জোড়া কলম বা দোআঁশলা, কিংবা হচ্ছে তোমার মিশ্র শব্দ, যেগুলো পড়ানোর হ্যাঁ, যেমন এই যে এখানে হেড কি? হেড হচ্ছে ইংরেজি শব্দ, হেড কি? ইংরেজি শব্দ। পণ্ডিত কি? পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দ। ঠিক আছে, তো যেগুলো পড়ানো সেগুলো তো আমি পড়াই দিচ্ছি, সেগুলো তো আমি তোমাকে বুঝাই দিচ্ছি। যেমন এই যে জোড়া কলম বা দোআঁশলা, বুঝাই দেওয়ার জিনিস বুঝাই দিলাম। যেগুলো বুঝাই দেওয়ার মতন সেগুলো বুঝাই দিতে পারবো, বাট যেগুলা বোঝাই দেওয়ার মতো না, বোঝাই দেওয়ার মতো না, সেগুলোকে কি করবো? সেগুলোকে তো উপায় নেই। যেমন দেখো এরপর হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ হচ্ছে যে সকল শব্দের উৎস ইংরেজি কিন্তু বাংলায়
কোনোভাবে রূপান্তর করা যাবে না, রূপান্তর না করে অর্থযুক্ত শব্দকে পারিভাষিক বলে। যেমন দেখো এখানে উদ্যান মানে কি হাইড্রোজেন, সো হাইড্রোজেনকে আমরা বাংলায় লিখতে পারি, হ্যাঁ বাংলায় লিখতে পারি, কিন্তু এটার আসলে বাংলা অর্থ দেয় না। সো এই কারণে কি হয়েছে, এই কারণে নতুন করে একটা বাংলা অর্থ দিয়েছে। এই অর্থটাকেই কি বলা হয়, এই অর্থটাকেই বলা হয় মানে হচ্ছে পারিভাষিক শব্দ। সমীকরণকে আমরা কি লিখতে পারি, ইকুয়েশন। হ্যাঁ ইকুয়েশন। প্রশিক্ষণকে কি বলতে পারি, প্রশিক্ষণকে আমরা বলতে পারি ট্রেনিং। কি বলতে পারি, ট্রেনিং। অর্থাৎ আমরা বাংলাতেও ট্রেনিং বলতে পারতাম, কিন্তু এই অর্থ না দিয়ে আমরা একটা বিশেষ ব্যবস্থাপককে আমরা কি বলতে পারি, ম্যানেজার। ঠিক আছে, ম্যানেজার, ট্রেনিং, ইকুয়েশন এবং হাইড্রোজেন। এরপরে দেখো, এখন উৎস বা উৎপত্তি অনুসারে আসলে শ্রেণী বিভাগ, মানে উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ। তো বাংলা ভাষায় আমরা যেই শব্দগুলো ব্যবহার করি তার 25% হচ্ছে তৎসম। কত পার্সেন্ট, 25% হচ্ছে তৎসম। তো বাকি কত পার্সেন্ট থাকে, বাকি 75%কে বলা হয় অতৎসম শব্দ। অতৎসম মানে কি, যে শব্দগুলো আসলে তৎসম না। তো তৎসম বাদে বাকি সকল শব্দকে কি বলে, অতৎসম শব্দ। তাহলে অতৎসমের মধ্যে কি আছে, অর্ধ তৎসম আছে, তদ্ভব আছে, দেশি আছে, বিদেশি আছে। তো এই যে এইটার মধ্যে আমরা হচ্ছে অর্ধ তৎসম ব্যবহার করি 5%, তদ্ভব বা বাংলা ব্যবহার করি 60%, দেশি শব্দ ব্যবহার করি 2%, বিদেশি ব্যবহার করি 8%। মানে বাঙালি যে এতটাই খাইস্টা, তাদের নিজের দেশের ভাষার থেকে তারা বিদেশি ভাষা বেশি ইউজ করে। তাদের তারপরে বিদেশি ছাড়া চলেই না। এই যে শব্দগুলা, এই শব্দগুলোকেই আমরা কি বলছি, এই শব্দগুলোকেই আমরা বলছি বিদেশি শব্দ। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এমসিকিউ সলভিং এ যদি আমরা যাই, তাহলে দেখো কোনটি তৎসম শব্দ, আমরা বলছি কি রি, র, স, এগুলো থাকবে। তাহলে কোথায় আছে দেখো, এই যে বৃষ্টি, তার মানে এটা কি অবশ্যই তোমার তৎসম শব্দ। এরপরে দেখো কোনটি দেশি শব্দ, আমরা জানি চুলা কি একটা দেশি শব্দ। এরপরে দেখো আমরা যদি বলি চশমা, কোন ভাষা, চশমা হচ্ছে কি, চশমা আমরা বলছিলাম কি, চশমা হচ্ছে ফার্সি। হ্যাঁ, চশমা কি ফার্সি। এখন দেখো চশমা ফার্সি নাকি আরবি, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। চশমা ফার্সি নাকি আরবি, দেখো আমি কিন্তু তোমাকে বলছিলাম যে তোমাকে এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে। কোনটা আমি কিন্তু দেখাও দিয়েছিলাম যে কারখানা চশমা, এই যে দেখো চশমা, তারিখ, এগুলোর মধ্যে একটু কনফিউজ হয়, কিন্তু আমার দাগানো যেগুলো আছে সেগুলো কিন্তু পড়তে হবে, কারণ এগুলো বেশি আসে, এগুলোর বাইরে আসে না। এগুলো কি বেশি আসে, কাজেই এগুলো যদি বেশি আসে, কাছে এগুলো একটু ভালো করে পড়তে হবে। তার মানে চশমা কি, চশমা হচ্ছে আমার ফার্সি ভাষার শব্দ। কোন ভাষা, ফার্সি ভাষা। আর কি বাংলা ক্লাস হবে, হ্যাঁ আর একটা বাংলা ক্লাস হবে লাস্ট, আগামীকালকে ইনশাল্লাহ। এরপরে দেখো কোনটি বিদেশি শব্দ, খবর, আনারস, দোয়েল, চাউল। কোনটা বিদেশি শব্দ, দোয়েল নাকি চাউল নাকি আনারস নাকি খবর। আমরা জানি খবর কি, খবর হচ্ছে একটা বিদেশি শব্দ, খবর। নিজের কোনটি দেশি শব্দ, খোকা, টেবিল, লুঙ্গি কি মায়ানমারি শব্দ, টেবিল ইংরেজি শব্দ, কলম কি, কলম হচ্ছে তোমার আরবি শব্দ। তার মানে কি বাদ থাকি খোকা। দেখো সবগুলা যদি তুমি মুখস্থ করো তাহলে একটা দিয়েই তুমি আনসার করতে পারবা। মেলানিন কোন দেশের শব্দ, মেলানিন হচ্ছে তোমার মূলত একটা জার্মানি শব্দ। ঠিক আছে, কোনটি জোর কলম, তাহলে দেখো খোদা কি, খোদা হচ্ছে ফার্সি শব্দ। বাদ, ইমান কি, ইমান হচ্ছে বাদ আদালত। ওইখানে বলছে আরবি শব্দ, আমি জোড়া কলম দেখছি, ডাউল হয়ে গেছে নাকি, তাই তো ডাউল হয়েছে। এই যে দেখো নিমক দানি, হাস্য জারু, এটা কি আছে, এটা হচ্ছে হাঁস এবং সজারু মিলে গঠিত হয়েছে, হাঁস এবং সজারু। তাহলে কোন অংশ মিলে, এই যে অংশ স, তাহলে হা
সজারু, ঠিক আছে। নিচের কোনটি আরবি শব্দ? হ্যাঁ, খোদা তো হবে না, কারণ এটা ফার্সি শব্দ। ইমান, আদালত, দোয়াত। তাহলে আমরা দেখছি দোয়াত কলম। হ্যাঁ, দোয়াত কলম। আইন, আদালত, ভালো করে দেখো, আইন, আদালত, আইন, আদালত, এগুলো কি? এগুলো সব প্রশাসনিক শব্দ থেকে আসছে, কাজে আমাকে খেয়াল করতে হবে। কোথায় কোথায় গেল? এই যে দেখো, দোয়াত কলম, ঠিক আছে। আমি দাগাইছি কিন্তু, যে দোয়াতও দাগাইছি, কলমও দাগাইছি। আদালতও তোমার আরবি শব্দ। হ্যাঁ, আদালত কি? আরবি শব্দ। ইমানও আরবি শব্দ। তাহলে এখানে প্রশ্নটা তোমাদের ভুল আছে। কি আছে? প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা ভুল আছে। এখানে হয়তো যে নিচের কোনটি আরবি শব্দ নয়, তাহলে নিচের কোনটি আরবি শব্দ নয়? এই যে খোদা। খোদা কি? খোদা হচ্ছে ফারসি শব্দ। খোদা বাদে বাকি সব শব্দ কি? বাকি সব শব্দ আরবি, ঠিক আছে। এলাচি কোন ভাষা শব্দ বলো? আরবি, হিন্দি, চীনা। আমি বলছি চ থাকলে কি? চ থাকলে চীনা। চীনা। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে, প্রাকৃতের মধ্য থেকে, তার মানে প্রাকৃতের মধ্য থেকে যেগুলো আসে সেগুলোকে কি বলবো? তদ্ভব শব্দ। কি বলবো? তদ্ভব শব্দ। ফরাসি ভাষার, ফরাসি মানে কি? ফ্রান্সের ভাষার কার্তুস কুপন ডিপো রেস্তোরাঁ। কার্তুস কুপন ডিপো রেস্তোরাঁ। দেখো আমার কিন্তু সব মুখস্থ। খ্রিস্টান, হিন্দি। খ্রিস্টান কি? খ্রিস্টান হচ্ছে বিদেশি শব্দ, খ্রিস্টিয়ান। রিক্সা, রিক্সা হারিকিরি জাপানি। দেখছো? সো মুখস্থ যখন করবা দেখবা যে সব অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে। আমি কি তোমাকে অ্যান্সার দেখে বলতেছি? বাংলা ভাষায় আদমশুমারি কোন শ্রেণীর শব্দ? হ্যাঁ, আদমশুমারি। আদম, আদম, আদম শুমারি। আদম মানে কি? আরবি, আমার। পর্তুগিজ ভাষা থেকে নিচের কোনটা আসছে? চেয়ার, বালতি, শরবত, হরতাল। বালতি, ঠিক আছে। এগুলো সব পড়তে হবে। তো রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হারিকে জাপানি, জাপানি ভাষার শব্দ, ঠিক আছে। কোনটি তদ্ভব শব্দ? আমরা জানি চন্দ্র, তারপরে প্রাকৃতের মধ্যে চন্দ্র, তারপরে কি হয়ে গেছে? চাঁদ। চাঁদ, চাঁদ কি হয়ে যাবে? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। চাঁদ কি হয়েছে? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। চাঁদ কোন শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। হেড, হেড কি? ইংরেজি। মৌলবী কি? মৌলবী হচ্ছে ফার্সি। তাহলে ইংরেজি, ফার্সি, তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে দিস ওয়ান। তাহলে এইটাকে কি বলবো? এটা হচ্ছে মিশ্র শব্দ বা সংখ্যক, মিশ্র বা সংখ্যক। এরপর দেখো শব্দের শ্রেণীবিভাগ এবং শব্দ ভাণ্ডার। এখান থেকে কিছু প্রশ্ন আছে, আমি দুই একটা সলিউশন করে দেবো। জিলাপি, জিলাপি হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ফরাসি ভাষার একটা শব্দ। কি? ফরাসি। সরি, জিলাপি খেতে গেল মানে খাবারের নাম, তার মানে হিন্দি। খাবারের নাম হলে কি? হিন্দি হবে। যোগী শব্দের উদাহরণ তো তোমাকে আমি দেখাইছি, যেমন গবেষণা কি? এটা হচ্ছে না, তার মানে কি? উত্তর হবে চিকামারা। উত্তর কি হবে? চিকামারা। মিছিল কোন শব্দ বলো? ফার্সি, পর্তুগিজ, আরবি নাকি তুর্কি? তো এই যে মিছিল থেকে যেগুলো আছে, বাকিগুলা তোমাদের HW থাকবে। তোমরা হচ্ছে যখন নোট করবা, নোটের সাথে এগুলো জমা দিবা। হ্যাঁ, শঙ্কর শব্দ নয় বলছো। কোনটা শব্দ শঙ্কর শব্দ নয়? মানে দুইটা একসাথে, যেমন ফুলদানি। হ্যাঁ, ফুল এবং দানি, এটা কি? শঙ্কর শব্দ। উদয়, অচল, উদয় এবং অচল, এটা কি? এটা না। তাহলে কালি কলম, এটা কি? এটা হচ্ছে শঙ্কর না, শঙ্কর না। তো এইভাবে তোমাদের আগামী কাল যে নোটগুলো হবে সেই নোটটা তুমি অবশ্যই মাহিম ইনসাইটে দিবা। কোথায় দিবা? মাহিম ইনসাইটে আজকে নোটটা দিয়ে দিবা ইনশাল্লাহ। আর আগামীকালকে তোমাদের হচ্ছে লাস্ট বাংলা ক্লাস, লাস্ট বাংলা ক্লাস। সেই লাস্ট বাংলা ক্লাসটা আমরা আগামীকালকে ইনশাল্লাহ নিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, এবং আশা করছি সকলেই লাস্ট বাংলা ক্লাসে থাকবা। তো দেখা হবে আগামীকাল, এবং আগামীকালের মাধ্যমেই আমাদের যাত্রাটা ইনশাল্লাহ শেষ। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং নির্দিষ্ট সময়ে তোমরা নোট এবং যে HW দিছো সেই HW জমা দিবা, কারণ তোমাদের অনেক কিছু পড়তে হবে, তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমি যদি সব বলে দিই তাহলে তোমার নিজে প্র্যাকটিস হচ্ছে না। তো সকলের জন্য শুভকামনা, ভালোবাসা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আমাদের কি নার্সিং না, ওটা লাস্ট আওয়ার, ওটা আলাদা কোর্স, ওটা রিভিশন কোর্স। হ্যাঁ, তোমাদের এখানে যেমন ডিটেলস সব আলোচনা করা হয়েছে, ওখানে আমরা ডিটেলস না দেখাই তুমি কীভাবে 80% পাবা, কোন কোন জায়গা থেকে পড়তে হবে সেটা দেখাবো।
তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।